শোনো কালীশঙ্কর, তোমার সেবায় আমি তুষ্ট হয়েছি। তবে তুমি তো জানোই আমি ত্রিকালজ্ঞ। তোমার অতীতের সাথে সাথে তোমার ভবিষ্যৎও আমার অজানা নয়। তাই তোমাকে কিছু দেওয়ার আগে অনেক বিবেচনা করেই দিতে হবে। আর তুমি যে মহার্ঘ বস্তু আমার কাছ থেকে লাভ করার আশায় এতদিন আমার সেবা করেছো, তা শুধু তুমি কেন, পৃথিবীর কাউকেই উপহার হিসেবে দেওয়া যায় না কালীশঙ্কর। নিজের মধ্যে তপবল অর্জন না করে তুমি যদি কোনো শক্তিকে ধারণ করতে যাও, তবে সেই শক্তি সবার প্রথম তোমার প্রাণ নাশ ঘটাবে। দীর্ঘ সাধনার মাধ্যমে নিজেকে তার উপযুক্ত করে গড়ে তুলতে হবে, তবেই তা গ্রহণ করা যায়। কিন্তু তুমি তার কিছুই না করে শুধুমাত্র আশীর্বাদ স্বরূপ পিশাচ বশীকরণ বিদ্যা শিখতে চাইছো, যা তোমাকে দান করা সম্ভব নয়। তবে তোমার এই সেবার বিনিময়ে আশীর্বাদ তোমার প্রাপ্য। তাই আমি তোমাকে একটা রক্ষা কবচ নির্মাণ করে দিচ্ছি, যার দায়িত্বে থাকবে স্বয়ং পিশাচেরা। তোমার ওপর কোনো আঘাত আসার হলে সেই পিশাচরা তোমাকে সেই আঘাত থেকে রক্ষা করবে। পার্থিব কোনো আঘাতই তোমাকে কখনোই ছুঁতে পারবে না। তবে মনে রেখো, এই কবচ ততদিনই তোমার নিয়ন্ত্রণে থাকবে যতদিন তুমি এর মর্যাদা রাখতে পারবে। না হলে আমি নিজেই রক্ষা কবচ খণ্ডন করার ব্যবস্থা করব। তখন কিন্তু কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। কথাটা যেন মনে থাকে কালীশঙ্কর। যথাজ্ঞা প্রভু। আমি চিরদিন সৎ পথে থেকে এই রক্ষা কবচের মান রক্ষা করব। আমি আমার নিজের জীবন এই মুহূর্ত থেকে উৎসর্গ করলাম সাধারণ মানুষের কল্যাণের কাজে। আপনাকে সাক্ষী রেখে এই কাজ করার প্রতিজ্ঞা আমি করছি। যতদিন আমি বাঁচব, মানুষের সেবা করে যাব নিঃস্বার্থভাবে। ভক্তের মুখের কথা শুনে মৃদু এক তাচ্ছিল্যের হাসির রেখা খেলে যায় সেই ত্রিকালজ্ঞ বৃদ্ধ সাধুর মুখে। ভক্তিতে গদগদ সেই ভক্ত তা দেখতেও পায় না। মাটিতে মাথা ঠেকিয়ে বারবার প্রণাম জানিয়ে সে ফিরে আসে তার গুরুর আস্তানা, সেই গোরস্থান থেকে। কারণ এবার সে জানে তার জীবনের খাতে পরিবর্তন হতে চলেছে। মানুষের সেবায় সে নিজেকে সমর্পণ করবে, সার্থক করবে তার মনুষ্য জন্মলাভ। গুরুদেবের নামে 2 বার জয়ধ্বনি দিয়ে কালীশঙ্কর রওনা দেয় ওর বাড়ির পথে। ওর অভীষ্ট লাভ সম্পূর্ণ না হলেও ও বোঝে ওকে দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে, তবেই ও লাভ করতে পারবে পরমাত্মার চরণ। জয় ভৈরবের জয়, জয় গুরু ভৈরবের জয়। আমি আর কিশোরী আজ একটু তাড়াতাড়ি ঠাকুরমশাইয়ের বাড়িতে আসবো বলে বের হয়ে এসেছি। আগের দিনে একটা কথা প্রসঙ্গে হঠাৎ করেই ঠাকুরমশাই একটা শব্দ বলেছিলেন, পিশাচ রক্ষা কবচ। আমরা স্বাভাবিকভাবেই ভেবেছিলাম কোনো পিশাচের হাত থেকে বাঁচার জন্য হয়তো কোনো কবচ, এই পিশাচ রক্ষা কবচ। কিন্তু সে কথা ঠাকুরমশাইকে জিজ্ঞেস করতেই উনি হেসে বলেছিলেন, ব্যাপারটা ঠিক উল্টো। এই পিশাচ রক্ষা কবচ হলো সেই কবচ যা নির্মাণ করা হয় পিশাচদের সাহায্যে। যার কাছে এই কবচ থাকে তাকে সব রকম বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে স্বয়ং পিশাচরাই। কথাটা শুনে প্রাথমিকভাবে আমরা যে ভয় পাইনি তা নয়, তবে তার সাথে সাথে ব্যাপারটা কি সেটা জানার জন্য একটা চরম কৌতূহল তৈরি হয়েছিল মনের মধ্যে। কিন্তু গতদিন আমাদের অনেকটা দেরি হয়ে যাওয়ায় আর এই প্রসঙ্গে কথা বলা হয়নি। তাই আমি আর কিশোরী আগে থাকতেই ঠিক করে রেখেছিলাম পরের দিন এসে প্রথমেই এই প্রসঙ্গের উত্থাপন করব। সেই মতো আজ তাড়াতাড়ি এসে ঠাকুরমশাইয়ের ঘরে ঢুকতে না ঢুকতেই কিশোরী বলল, ঠাকুরমশাই, আজ আমরা একটু তাড়াতাড়ি এলাম। আগের দিন আপনি আমাদের একটা বিশেষ বিষয় নিয়ে বলবেন বলেছিলেন, সেটা না শোনা পর্যন্ত আমাদের আর তর্সই ছিল না। কোন বিশেষ বিষয় বলো তো কিশোরী?
কি বিভূতি, তোমার মনে আছে নাকি? আমার বয়স হয়েছে তো, অনেক কথাই আর সেভাবে মনে থাকে না, বুঝলে? ওই যে আগের দিন শেষবেলা একটা প্রসঙ্গ উঠলো না, ওই পিশাচ রক্ষা কবচের ব্যাপারে, কিশোরী খুব সম্ভবত সেটাই বলছে। হ্যাঁ হ্যাঁ বিভূতি, তুমি একদম ঠিক বলেছ। আজ ঠাকুরমশাই সেই প্রসঙ্গেই বিস্তারিত বলবেন বলেছিলেন। ও হ্যাঁ 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 হ্যাঁ, এইবার মনে পড়েছে। আগের দিন খুব অল্প সময়ের জন্য এই প্রসঙ্গটা উঠেছিল বটে, তবে তোমাদের সেটা এখনো মনে আছে? কি বলছেন ঠাকুরমশাই, মনে থাকবে না? আজ সেই মতোই পরিকল্পনা করে এসেছি। পুরোটা শুনে তবেই আজ এখান থেকে উঠব, এই আমি বলে দিলাম। তা বেশ বেশ, আমিও তবে সেই গল্পটাই বলি। গল্পটা বলতে তোমাদের প্রথমবার যার কথা বলতে হবে সে হলো হারাধন। ছোকরা ছেলে হলেও আমাকে বেশ মান্যগণ্য করত, বুঝলে? একদিন সে এসে আমাকে বলে কি, তাদের ভিটেতে নাকি এক পিশাচিনীকে ঘুরে বেড়াতে দেখেছে, আর সে নাকি রাগে গর্জন করছিল। হারাধন ছেলে মানুষ, তাই প্রথমে আমি গা করিনি, কিন্তু প্রায় দিন-15 পর সে আবার ফিরে এসে একই কথা বলল, আর সাথে বলল সেই পিশাচিনীর ভয়ে তাদের নাকি বাড়িতে হুলস্থুলু কাণ্ড। আর হারাধনকে দেখেও বুঝলাম বেশ কয়েক রাত সে ঘুমোয়। তাই ভাবলাম ছেলেটা ভালো, অন্তত মিথ্যে কথা বলার মতো ছেলে সে নয়। একবার ওর সাথে ওর বাড়িতে গিয়ে ব্যাপারটা সামনে থেকে দেখেই আসি, যদি কিছু করতে পারি। তো আপনি গেলেন সেখানে? হ্যাঁ গেলাম। আসল ঘটনাস্থলে না গেলে আসল সমস্যাটা ঠিকঠাক বোঝা যায় না, জানো কিশোরী। আমি যখন হারাধনদের বাড়ি গিয়ে পৌঁছালাম তখন বেশ রাত হয়ে গেছে। আমার জন্য বাইরের বাড়িতে একটা ঘর আগে থেকেই ব্যবস্থা করে রাখা ছিল। আমি ভেবেছিলাম সেদিনের মতো রাতটা ওই ঘরে কাটিয়ে পরদিন সকাল হলে বাড়ির বাকি সকলের সঙ্গে কথা বলবো, তাতে পরিচয় পর্বটাও সারা হবে, আর সাথে সাথে এনাদের বাড়ির যে বাস্তু দোষ সেই ব্যাপারটাও ভালোভাবে জানতে পারবো। দেখো, হারাধনের কথা শুনে আমি সেখানে গিয়ে পৌঁছলেও যদি সমস্যাটার সম্পূর্ণ সমাধান করতে হয় তবে আগে সম্পূর্ণ সমস্যাটা কি সেটা তো জানতে হবে, তাই না? সেটা তো ঠিকই ঠাকুরমশাই, তবে একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার হলো না। আপনি তো বললেন হারাধন বাবু আপনাকে বলেছিলেন ওনাদের বাড়ির কোনো একটা পৈশাচিক কাণ্ডের বর্ণনা, কিন্তু সেটা যে ওনাদের বাস্তুদোষ সংক্রান্ত, সেটা আপনি কি করে বুঝলেন? বুঝলাম গো, বুঝলাম। এই সমস্ত কথা অনেকেই সঠিকভাবে বর্ণনা করতে পারে না, তাই তাদের ওই টুকরো টুকরো কথা থেকে সাজিয়ে নিয়ে আমাদের আসল ব্যাপারটাকে বুঝে নিতে হয়। আমিও হারাধনের টুকরো টুকরো কথাগুলো সাজিয়ে নিয়ে একটা ধারণা করে নিয়েছিলাম সমস্যাটার জন্য। যদিও সবকিছু বলে বোঝানো যায় না, তাও আমি তোমাদের সবটাই বলবো, তাহলে তোমরাই বুঝতে পারবে ওদের বাড়ির আসল সমস্যাটা ঠিক কোথায় ছিল। আমি এবার কিশোরীর উপর একটু বিরক্ত হয়েই বললাম, কিশোরী, তুমি ঠাকুরমশাইকে ওনার সম্পূর্ণ কথাটা বলতে দাও না। ঠাকুরমশাই, আপনি বলুন তো, ওর কথায় কান দেবেন না। হ্যাঁ, সেই বরং ভালো। তারপর কি হলো জানো? আমাকে সেই ঘরে থাকতে বলে হারাধন তো ভেতরে বাড়িতে চলে গেল। আমার সেখানে এসে পৌঁছানোর খবর বাড়ির বাকি সকলকে জানাতে। আমি তখন সদ্য সেই ঘরের দাওয়ায় রাখা একটা জলের পাত্র থেকে জল নিয়ে পা ধুচ্ছি, এমন সময় ভেতরের বাড়ি থেকে একজন মাঝবয়সী বউ বের হয়ে এলো। পরনে লাল পাড় তাঁতের শাড়ি, কপালে এই এত চওড়া করে সিঁদুর দেওয়া। আমাকে নিজের হাতে পা ধুতে দেখে সেই বউটা পড়ি কি মরি করে আমার কাছে এসে বলল,
এ কি করছেন ঠাকুর মশাই? আপনি নিজে হাতে আপনার পা ধুচ্ছেন কেন? আপনি এবাড়ির অতিথি, এবাড়ির ছোট ছেলে আপনাকে নিজে গিয়ে এখানে নিয়ে এসেছে, সেখানে আপনার পা ধুয়ে দেওয়া তো আমাদের কর্তব্য। আর আপনি কি না আপনার পা ধুচ্ছেন? ছি 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 ছি, এতে যে গৃহস্থের অমঙ্গল হবে। না না, তাতে কি হয়েছে? আসলে হারাধন একটু বাড়ির ভিতরে গেছে। এতটা পথশ্রমে ও নিজেই যথেষ্ট ক্লান্ত। তাছাড়া আমার আসার খবরও বাড়িতে সবাইকে জানাবার জন্য তাড়াহুড়ো করে বাড়ির ভিতরে চলে গেল। আর এমনিতেও ও ছেলে মানুষ, ওর অত দোষ ধরলে কি চলে? আম, না না, তা নয়। এবাড়ির ছোট ছেলের কাণ্ডজ্ঞান কোনোদিনই আর হবে না। অবশ্য ওকে আমিও খুব একটা দোষ দিই না। ওর তো বয়সটা কম, আস্তে আস্তে বড় হতে হতে এই বাড়ির আদব কায়দা সব শিখে যাবে। ছোট থেকে মায়ের ভালোবাসা, আদর, যত্ন কিছুই তো পায়নি ছেলেটা, বেচারা। ওর আর দোষ কি? ঠাকুর মশাই, তবে আমি যখন একবার এসে পড়েছি তখন আপনাকে আর কোনো কষ্ট করতে আমি দেব না। এই ভিটেতে কেউ কষ্টে আছে দেখলে আমার মনে বড় বেদনা হয়, বুঝলেন? এই কথা বলে সেই ভদ্রমহিলা আমার হাত থেকে জলের সেই পাত্রটা প্রায় ছিনিয়ে নিয়ে নিজের হাতে আমার পা ধুইয়ে দিল। তারপর নিজের আঁচল দিয়ে আমার পা মুছিয়ে পায়ে মাথা রেখে প্রণাম করে বলল, আসলে কি জানেন ঠাকুর মশাই, বাড়ির অতিথি হলেন স্বয়ং নারায়ণ। আর তার ওপর এদের মুখে মুখে আপনার কথা যত শুনেছি তাতে মনে হয়েছে আপনার মধ্যে অনেক অলৌকিক শক্তি আছে। হেন আপনার পায়ের ধুলো এই বাড়িতে পড়েছে, এটাই আমাদের সকলের সৌভাগ্য। আপনি আমাকে আশীর্বাদ করুন ঠাকুর মশাই। এই বাড়ির বউ হিসাবে পরিবারটাকে যেন সব সময় আগলে রাখতে পারি। যদি কখনো কোনো বাধা বিপত্তি এই পরিবারের জন্য আসে, তবে তা যেন সবার প্রথমে আমার ওপর দিয়েই যায়। দেখো মা, আমি তোমাকে চিনি না, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এ বাড়িতে একদম সাক্ষাৎ বড় বউয়ের দায়িত্ব পালন করছো। ঈশ্বর তোমাকে নিশ্চয়ই আশীর্বাদ করবেন, তোমার মঙ্গল হোক। তা মা, তোমার পরিচয়টা ঠিক কি? তুমি কি হারাধনের বড় দাদা রতনের বউ? আমি হারাধনের কাছে রতনের নাম শুনেছি। ওর বোধহয় বছর 5 হলো বিয়ে হয়েছে। না না ঠাকুর মশাই, তা নয়। হারাধন আমার রক্তের সম্পর্কে খুব কাছের হলেও আমি এখন আর সরাসরি ওদের পরিবারের লোক নই। আমার শ্বশুর মশাই হলেন হারাধনের দাদু। তবে ওনার আরও এক ছেলে ছিল, সেও এখন আর নেই। বলতে পারেন এখন আর সেই পুরনো ব্যাপারগুলোই নেই। এখন পুরনো রক্তের সম্পর্কগুলো ছিন্ন হয়ে গেছে। ভাইয়ে ভাইয়ে পরিবার আলাদা হয়ে গেলেও ভিটে একই আছে। ওদের বাড়ি ওই ডান দিক দিয়ে গেলেই পড়বে। তবে কি জানেন, পরিবার বা হেসেল আলাদা হয়ে গেলেও আমরা যতটা পারি নিজেদের মধ্যে এক হয়ে থাকার চেষ্টা করি। মানে আগে যেরকমটা থাকার চেষ্টা করতাম, এখনো আপ্রাণ সেই চেষ্টাই করি, কিন্তু আর পেরে উঠি না। সব কিছু এক সুতোয় বেঁধে রাখতে আর পেরে উঠি না। বাহ, এ তো খুব খুব ভালো। এখন তো যেদিকে কান পাতবে সেদিকেই শুনতে পাওয়া যাবে ভাইদের ভাইয়ে লাঠালাঠি মারামারির কথা। যেখানে তোমরা হেসেলে আলাদা হয়ে গেলেও যে একসঙ্গে মিলেমিশে আছো, এটা দেখে বড় ভালো লাগছে মা। তা মা, তুমি কি হারাধনের জ্যাঠতুতো বা খুড়তুতো সম্পর্কের কেউ হও নাকি? না না, তার থেকে আরো অনেক কাছের সম্পর্ক আমার সাথে ওদের। আর দেখুন ঠাকুর মশাই, আপনি হয়তো হারাধনের কাছে শুনে থাকবেন ভাইয়ে ভাইয়ে কোন দল এ পরিবারেও কিছু কম হয়নি। কিন্তু আমি আর ওই রতনের বউ লক্ষ্মী আমরা ঠিক করে নিয়েছি, পরিবারে যতই অশান্তি হোক আমরা কিছুতেই নিজেদের ভেতরে সম্পর্ক খারাপ করব না। এই পরিবারটাকে আমরা আগলে রাখবো। খেয়াল করে দেখলাম ওই ভদ্রমহিলা অনেক কথার জাল বুনলেও হারাধনদের সঙ্গে সরাসরি ওনার সম্পর্কটা ঠিক কি সেটা কিছুতেই বললেন না। কথায় কথায় এড়িয়ে গেলেন। তবে হ্যাঁ, মনে পড়েছে,
আরাধন বলেছিল বটে ওর বড়দা রতনের বউ খুব লক্ষ্মীমন্ত, তবে তার নামও যে লক্ষ্মী এটা জানতাম না। তাকে বললাম, তবে মা, তোমার কথা আমি আগে কখনো শুনিনি। তা মা, তোমার নাম কি? আমার নাম সুলতা। আর সে তো হতেই পারে ঠাকুর মশাই, আমাকে হয়তো হারাধন ভুলেই গেছে, বা হয়তো হারাধন কখনো আমার ব্যাপারে সেরকম কোনো প্রসঙ্গ পায়নি, তাই আপনাকে আমার কথা বলেনি। আমার প্রসঙ্গ উঠলে নিশ্চয়ই বলতো। আমি মাথা নেড়ে সেই ভদ্র মহিলার কথায় সম্মতি জানাতেই সে হঠাৎ করে এমন একটা কথা বলে বসলো যেটা শুনে আমি না চমকে উঠে পারলাম না। সে আমায় বলল, একটা কথা কি জানেন তো ঠাকুর মশাই, আমি আর এ বাড়ির লক্ষ্মী যদি জেদ ধরে না থাকতাম, তবে এই পরিবারটা কবেই ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। নিহাত আমরা দুজন এক হয়ে আছি, সেজন্যই তো সাবিত্রীর অভিশাপ থেকে এরা বেঁচে আছে। না হলে বাপ যে তার বাপকেও ছাড়ে না, সে কথা আর কে না জানে বলুন। সাবিত্রীর অভিশাপ বলতে সেটা কি ব্যাপার? এই সাবিত্রী কে? সে অনেক গল্প ঠাকুর মশাই, এখন বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। তবে আজ এই পরিবারে যা কিছু দেখছেন সব কিছু ওই সাবিত্রীর জন্যই। কিন্তু এরা সাবিত্রীর সঙ্গে একেবারেই ঠিক কাজ করেনি। দেখুন, আমি আর লক্ষ্মী কতদিন এভাবে ঠেকিয়ে রাখতে পারবো জানি না, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। যে কোনো মূল্যে এই পরিবারটাকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, আর আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত সেটা আমরা করে যাব। কিন্তু এরা বড় নিমক হারাম। শয়তান মাথায় এসে বাসা বাঁধলে যেমন মানুষের মধ্যে আর মনুষ্যত্বটুকু অবশিষ্ট থাকে না, এরা ঠিক তাই। পিশাচ নিয়ে খেলতে খেলতে এই পরিবারের কর্তা কখন যে নিজেই একজন নরপিশাচে পরিণত হয়েছে সেটা এরা কেউই বুঝতে পারেনি। আমি দেখলাম আমাকে এই কথাগুলো বলতে বলতে সেই বউটার চোখে মুখে এদের পরিবারের প্রতি একটা তীব্র রাগ আর ঘৃণা ফুটে উঠল। আর আমি ওকে সে ব্যাপারে বিস্তারিত জিজ্ঞাসা করতে যাব, ঠিক সেই মুহূর্তে সেই বউটা যেন বিদ্যুতের গতিতে উঠে দাঁড়ালো। দূর থেকে আসা কোন একটা শব্দ কান খাড়া করে শোনার চেষ্টা করেই বলল, আমি এখন যাই ঠাকুর মশাই, ওরা আসছে আপনার সাথে দেখা করার জন্য। ওদের কিন্তু ভুল করেও আমার এখানে আসার কথা আপনি বলবেন না, তাহলে আর রক্ষে থাকবে না। কথাটা বলেই আর এক মুহূর্ত দেরি না করে সেই ভদ্রমহিলা আমার ঘর থেকে বের হয়ে গেল। আর ঠিক তখনই বাইরের দাওয়ায় আমি, হারাধন আর তার সাথে সাথে আরো কয়েকজনের গলার আওয়াজ পেলাম। বুঝলাম হারাধনের সাথে সাথে ওর পরিবারের লোকেরা আমার সাথে দেখা করার জন্য এসেছেন। আর খুব সম্ভবত তারা আসছেন বুঝতে পেরেই সুলতা সেখান থেকে চলে যায়। আর হারাধনের সঙ্গে একজন বেশ বয়স্ক ভদ্রলোক আর একজন অল্প বয়সী স্ত্রীলোক আমার ঘরে এসে ঢোকেন। ঠাকুরমশাই, একবার ভেতরে আসছি। আপনি এখানে এসে পড়েছেন শুনেই আমার বাবা আমার বৌদিকে নিয়ে আপনার সাথে দেখা করার জন্য এখানে এলেন। দাদাও আসছে ওর হাতের কাজটা মিটিয়ে। আর বাবা, এই যে পরিচয় করিয়ে দিই, এনার কথাই বলছিলাম। ইনি বিখ্যাত জ্যোতিষী এবং তান্ত্রিক গুরু শ্রীযুক্ত তারানাথ চক্রবর্তী মশাই। আমি আমাদের পরিবারের এই সমস্ত ঝামেলার কথা ওনাকে বলতেই উনি নিজেই আমাদের বাড়িতে এসে সমস্যাটা দেখার কথা বলেন, আর সেই কারণেই উনি আমার সাথে এসেছেন। নমস্কার ঠাকুর মশাই, আমি হারাধনের কাছে আপনার কথা বহুবার শুনেছি, আর আপনার কথা শুনে আমার বিশ্বাস হয়েছিল আমাদের বাড়িতে ইদানিং যা কিছু ঘটে চলেছে তার থেকে কেউ যদি আমাদের রক্ষা করতে পারে সে একমাত্র আপনি। তাই হারাধন যখন বলে আমি নিজে এখানে আসতে চাইছেন, তখনই বুঝেছিলাম এবার আমরা আমাদের সমস্যা থেকে পরিত্রাণ পাবই। আপনার আশীর্বাদে আমাদের বাড়ির সমস্ত বিপদ কেটে যাবে। দেখুন, হারাধনের কাছে আমি আপনাদের বাড়ির সমস্যার কথা কিছুটা শুনেছি, তবে হারাধন নিতান্তই ছেলে মানুষ, ওর ওপর তো আর সেভাবে জোর করা যায় না। আমি ওর থেকে পুরো বর্ণনাটা শুনে একটা ধারণা করতে পারলেও
আপনার থেকে সম্পূর্ণ ব্যাপারটা আরেকবার বুঝে নিতে চাই। সেই কারণেই আমি ভেবেছিলাম কাল সকালে আপনার সাথে গিয়ে দেখা করব। না না ঠাকুর মশাই, কাল সকাল কেন? আপনি এখানে এসে পৌঁছে গেছেন শুনে আমি তো এই রাতে ছুটে এলাম। আসলে কি জানেন তো, এখন আমাদের বাড়িতে প্রতিটা রাত একটা দুঃস্বপ্নের মতো করে কাটছে। তাই যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা এর থেকে মুক্তি চাই। আর আমরা পেরে উঠছি না ঠাকুর মশাই। আমরা এই দুটো ছেলে রাতে ঘুমাতে পারছি না, যেন পিশাচিনীর আতঙ্কে। আর আপনি আপনি দেখেছেন সেই পিশাচিনীকে? না না, আমার মুখোমুখি হওয়ার সাহস সে দেখায়নি। আসলে কি জানেন, নরম মাটিতে আঁচড় কাটা অনেক সহজ। তাই সেই পিশাচিনী আমার কাছে না এসে বারবার খোকাতে দেখা দিচ্ছে। আমি কতবার বলেছি ওদের ভয় না পেতে, কিন্তু আমার কথা ওরা শুনলো তো? আসলে আমি যে তাকে সাহায্য করার পদ্ধতি জানি, তাই সে আমাকে ভয় পেয়ে চলছে। আমার ছেলে দুটো ভীতু, তাই ওদের দেখা দিয়ে ভয় দেখাচ্ছে। আচ্ছা, তবে তাই হোক। আপনি তবে আমাকে সম্পূর্ণ ব্যাপারটা বলুন। তবে তার আগে একটা কথা জেনে নিই। এই বলে আমি সেই ভদ্রমহিলার দিকে তাকিয়ে বললাম, তুমি নিশ্চয়ই হারাধনের বৌদি। তোমার নাম লক্ষ্মী, তাই না মা? হ্যাঁ, এই কথা আপনি একদম সঠিক বলেছেন ঠাকুর মশাই। ও ও আমার বড় ছেলে রতনের বউ। তবে ওর নাম তো লক্ষ্মী নয়, ওর নাম তো রত্না। এইটা আপনার ভুল হয়ে গেছে। সে কি মা, তোমার নাম লক্ষ্মী নয়? না না, ওর নাম তো রত্না। হারাধন হয়তো কথাটা ভুল করে আপনাদের বলে থাকবে হয়তো। আর বৌমা, নাও ঘোমটাটা ভালো করে টেনে ঠাকুর মশাইকে প্রণাম করো। আমি এই দুটো কথা কিছুতেই মেলাতে পারছিলাম না। কয়েক মুহূর্ত আগে সুলতা নামে যে ভদ্রমহিলা এসেছিল, সে বলে গিয়েছিল রতনের স্ত্রী লক্ষ্মী। আর ওই সুলতা আর লক্ষ্মী মিলে নাকি এই পরিবারটাকে রক্ষা করছে। অথচ এখন হারাধনের বাবা কালীশঙ্কর বাবু বলছেন রতনের বউয়ের নাম রত্না। এটা কি করে সম্ভব? তবে কি সুলতা আমাকে মিথ্যা কথা বলল? তবে আমার চিন্তার মাঝেই সেই রত্না নামে বউটা এসে মাথায় প্রায় 1 হাত ঘোমটা দিয়ে আমাকে প্রণাম করলে আমি তাকে আশীর্বাদ করে বললাম, বেঁচে থাকো মা, অনেক সৌভাগ্যবতী হও। ওকে মাথায় একটু ভালো করে আশীর্বাদ করে দিন ঠাকুর মশাই। বিয়ে হয়ে এসে থেকে যা ভোগান ভুগছে সে ভাবার নয়। এমন কোনো মাস যায় না যে বাড়িতে বদ্যি আনতে হয় না। খরচের পর খরচ লেগেই আছে। এত ভুগলে তো আর সংসার করবে কি করে বলুন তো? এই তো প্রায় বছর 5 হয়ে গেল আমার বড় ছেলের সাথে ওর বিয়ে হয়েছে। এখন একটা নাতির মুখ দেখতে পেলাম না। আগের দুবার দুটো বাচ্চা পেটে ধরেও বাঁচতে পারিনি। 4-5 মাস যেতে না যেতেই সেই বাচ্চা পেটেই মরে গেল। এমন বাঁচা বউ হবে জানলে আমি এর সাথে আমার ছেলের বিয়ে দিতামই না। এভাবে আর কতদিন মেনে চলা যায় বলুন তো? আমি খেয়াল করলাম কালীশঙ্কর যখন ওর বড় ছেলের বউয়ের ব্যাপারে কথাগুলো বলছিল, তখন বেচারা বউটা একেবারে ভয় আর অপমানে যেন কুঁকড়ে যাচ্ছিল। 1 হাতে মাথার ঘোমটাটা ভালো করে টেনে ধরে থাকলেও সে যে সেই ঘোমটার আড়ালে কাঁদছে, সেটা আমি বেশ ভালোই বুঝতে পারছিলাম। কালীশঙ্করের বলা প্রতিটা কথা যেন ওই ছোট মেয়েটার বুকে একেবারে শুল হয়ে বিঁধছিল। আমি মেয়েটাকে সেই পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য তখনই কালীশঙ্করের উদ্দেশ্যে বললাম, যে আপনার বাড়িতে কিছু একটা পৈশাচিক উপদ্রবের কথা বলছিল, সেটা তো আপনি কিছু বললেন না। আমাদের কথার মাঝেই তখন হারাধনের দাদা
রতন ঘরে এসে ঢুকবে বলে দাওয়ায় উঠে এসে দাঁড়াল। ওর দিকে একবার তাকিয়ে আবার কালীশঙ্কর বলতে শুরু করলো, হ্যাঁ দাঁড়ান বলছি। আরে বাবা, আপনাকে সবটা বলবো বলেই তো এত রাত বিরেতে আপনার কাছে এলাম। আর বড় খোকা, তুই তোমার এই বৌমাকে এবার এখান থেকে নিয়ে যাও তো। উনি তো ননির পুতুল, যাও ওনাকে ঘরে নিয়ে গিয়ে সাজিয়ে রাখো। বেশিক্ষণ ঘরের বাইরে থাকলে উনি আবার না ঠান্ডা লাগিয়ে জ্বর বাঁধিয়ে বসে। যাও ঘরে নিয়ে গিয়ে কুলুঙ্গিতে সাজিয়ে রাখো নিজের বউকে। আমার ততক্ষণে বুঝতে বাকি নেই শ্বশুরমশাই হিসাবে কালীশঙ্কর ওনার বড় ছেলের বউকে একেবারেই পছন্দ করেন না, আর তারই ফলস্বরূপ ওকে এইভাবে যা তা কথা বলে চলেছেন। সে কথা বলতে না বলতেই রতন ওর বউকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। এদিকে কালীশঙ্কর তখনও বলে চলেছে, কি কপাল দোষে যে আমি একখানা এরকম অলক্ষী মেয়ের সঙ্গে আমার বড় ছেলের বিয়ে দিয়েছিলাম। ভাবলে আমার নিজের এখনো নিজের প্রতি রাগ হয়, গলায় কলসি বেঁধে ডুবে মরতে ইচ্ছে করে। আমি তো সাফ কথা বলেই দিয়েছি, হারাধনের বেলা আমি আর কোনো কথা শুনবো না। অজাত কুজাত কোত্থেকে কোন বেজাতের মেয়েকে ধরে নিয়ে এসে বলবে আমি তাকে বিয়ে করব, আর বাবা হিসাবে আমাকে মেনে নিতে হবে, তাদের ঘরে তুলে নিতে হবে। সে ভুল আমি আর করব না। একবার ভুল করে আমার আমার ঢের শিক্ষা হয়েছে। আমি আর জিজ্ঞাসা না করে পারলাম না, কালীশঙ্কর বাবু, আপনি কি আপনার বড় ছেলের বউয়ের উপরে একেবারেই সন্তুষ্ট নন? কিন্তু মেয়েটি তো বেশ শান্তশিষ্ট, অন্তত দেখে তো সেই রকমই মনে হলো। আমার সন্তুষ্ট হওয়ার মতো কোনো কাজ তো সে করেনি যে আমাকে খুশি মনে তাকে মেনে নিতে হবে। আমার রতনের এই প্রেম পীড়িতের কোনো মেনে নেওয়াটাই আমার ভুল হয়েছে। হঠাৎ করে একদিন একটা মেয়েকে বিয়ে করে এনে বলে, বাবা এই তোমার ছেলের বউ। খোঁজ নিয়ে দেখি ভিখিরির মেয়ে। দূর দূর করে দাঁড়ালাম সেটাকে, কিন্তু একে আর কি করব, না ও ঠেলা সামলা। বৌমাকে আশীর্বাদ করে মেনে নাও। আমি দেখলাম হাজার ছেলের মানুষ, উঠতি বয়স, মেয়েকে দেখা হয়তো ওর ভালো লেগেছে, তাই প্রথমে কিছু না বলে মেনে নে। আজ না হয় কাল তো আমাকে ছেলের জন্য পাত্রী দেখতেই হতো। আমার সে খাটনিটা ওরা বাঁচিয়ে দিয়েছে, কিন্তু তারপরে খোঁজ নিয়ে দেখি সেটা ছিল ভিখিরির মেয়ে। আর এটা কোন হাবাতের কে জানে। তো ছেলের মুখ চেয়ে মেনে নিলাম, কিন্তু তারপর থেকে এতগুলো বছর কেটে গেল, কিন্তু এখনো পর্যন্ত একটা পুত্র সন্তান দিতে পারলো না। আগে জানতে পারলে আমি একেও দূর দূর করে বাড়ি থেকে বের করে দিতাম। কালীশঙ্করের কথার মাঝে ঘর থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তেও দাওয়ায় দাঁড়িয়ে পড়ে রতন। তারপর একটা কথা বলে ফেলে সে, আগে জানতে পারলে কি হতো জানি না বাবা, তবে তবে সবকিছু জানার পরেও আপনি রত্নাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কম প্রচেষ্টা করেননি। আর আর আগের কথা তুলে দয়া করে মানসিক অশান্তির উদ্রেক করবেন না। এমনিতেই আমরা অশান্তিতে জ্বলে পুড়ে যাচ্ছি, সেখানে সেখানে আপনি যদি নিজের কথা নিয়ন্ত্রণ না করেন তবে তার ফল কিন্তু ভালো হবে না। নিজের বড় ছেলের মুখে এরকম কথা শুনে কালীশঙ্কর যেন তেলে বেগুনে জ্বলে উঠল। প্রায় চিৎকার করে উঠে বলল, দেখেছেন দেখেছেন তান্ত্রিক ঠাকুর, আমার বড় ছেলের কাণ্ড দেখেছেন? বিয়ে করা বউ তার কাছে এত সোহাগের যে যে বাবার মুখে মুখে কথা বলতো সে দুবার ভাবছে না। আমি যেদিন সুযোগ পাবো সেদিন এরকম কুলাঙ্গার ছেলে আর তার বউকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। সেদিন সেদিন কেউ আমাকে আটকাতে পারবে না। তখনও পর্যন্ত যতটুকু বুঝতে পেরেছিলাম তাতে মনে হয়েছিল এই বাড়িতে কালীশঙ্করই শেষ কথা। সব দিক থেকে চেয়েও সে কেন তার বড় ছেলের বউকে বাড়ি থেকে বের করে দিতে পারছে না সেটা আমারও মাথায় ঢুকছিল না।
আর ঠিক তখনই রতন এমন একটা কথা বলল যেটা শুনে আবারও আমি প্রায় চমকে উঠলাম। আপনি খুব ভালো করে জানেন বাবা, সন্ন্যাসী ঠাকুরের দেওয়া তাবিজ যতক্ষণ আমার আর রত্নার গলায় আছে ততক্ষণ আপনি চাইলেও আমাদের কোনো ক্ষতি করতে পারবেন না। ওই তাবিজ আমাদের সব দিক থেকে রক্ষা করবে। তা সে আপনি রত্নাকে বিষ খাইয়ে মারার পরিকল্পনাই করুন কিংবা গায়ে আগুন লাগিয়ে, আপনি কোনো দিনও জিততে পারবেন না। চুপ করে থাক, কোলাঙ্গার কোথাকার। নিজের বাবার মুখে মুখে কথা বলতে তো লজ্জা করে না? আমাদের সময় আমরা আমাদের বাবার মুখে মুখে কথা বলা তো দূরের কথা, কোনোদিন তার চোখের দিকে তাকিয়ে পর্যন্ত দেখিনি। আর তুই 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 আমার ছেলে হয়ে আর মুখে মুখে কথা বলছিস? আমি দেখলাম কালীশঙ্কর রাগে প্রায় থরথর করে কাঁপছে, ওর চোখ মুখ প্রায় লাল। তবে ঠিক সেই মুহূর্তে কালীশঙ্কর একটা কথা বলার মাঝে আমি একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। ওরে, নিজের বাবা মাকে সম্মান করতে শেখ, না হলে মরার পরে নরকেও স্থায়ী পাবি না। কালীশঙ্কর যখন প্রায় চিৎকার করছে ঠিক সেই সময় ফিসফিস করে একটা পরিচিত কণ্ঠ শুনতে পেলাম। সেই ভদ্র মহিলার কণ্ঠ, যিনি একটু আগে আমার ঘরে এসেছিলেন। হ্যাঁ, যত সব ঢং! তুই তোর বাপকে কি করেছিস? হ্যাঁ, তা যদি আমরা না জানতাম। আর ছেলেকে শিক্ষা দেওয়ার কথা তোর মুখে অন্তত মানায় না। ততক্ষণে ব্যাপারটা আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি। আমাদের ঘরে আমি, কালীশঙ্কর আর হারাধন ছাড়াও আরও কেউ একজন আছে। একটু খেয়াল করে আমি তার পায়ের মৃদু শব্দ শুনতে পেলাম। খুব সম্ভবত আমি যে চৌকিটায় বসে আছি তারই বিপরীত কোনো কোণে সেও বসে রয়েছে। আর সেই মতোই আমি পিছন ফিরে তাকিয়ে দেখলাম, হ্যাঁ, আমার আন্দাজ সঠিক। চৌকির ঠিক উল্টো দিকের কোণে সুলতা নামের সেই ভদ্রমহিলা এসে বসে রয়েছে। আমি তাকে স্পষ্ট দেখতে পেলেও হারাধন বা কালীশঙ্কর যে তাকে দেখতে পাচ্ছে না তা বলাই বাহুল্য। তবে কালীশঙ্করের কথা শুনে সেই ভদ্রমহিলার ঠোঁটে একটা তাচ্ছিল্য ভরা বাঁকা হাসি দেখতে পেলাম। আর ওনাকে কালীশঙ্কররা দেখতে পেয়েছেন কিনা নিশ্চিত করার জন্য যেই না একবার কালীশঙ্করের দিকে তাকিয়েছি, তখন দেখি কালীশঙ্কর রাগে কটমট করে রতনের দিকে তাকিয়ে রয়েছে। আর বেচারা রতন ওর বাবার রোষানল থেকে ওর সহধর্মিণীকে রক্ষা করার জন্য ধীরে ধীরে আমার ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে। বাবা, দাদা চলে গেছে, এবার আপনি একটু শান্ত হন। আর ঠাকুরমশাই, আপনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের বাড়ির আভ্যন্তরীণ পরিস্থিতি একেবারেই ভালো নয়। আর বাবা যতই জোরাজোরি করুন না কেন, এই পরিস্থিতিতে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। হ্যাঁ, বললেই হলো। কুসুমদি আর ভবানন্দ ভট্টাচার্যের মেয়ে চামেলির সাথে আমি তোর বিয়ে ঠিক করে রেখেছি। এখন 300 টাকার নগদ পণ দেবে, সাথে অন্তত 10 ভরি সোনা আর একটা খাট, বিছানা, আলমারি। ছোটখাটো তুই সাইকেল চালাতে পারিস না, তাই না হলে ভবানন্দ তোকে একটা নতুন সাইকেলও দেবে বলেছিল। তোকে ছোটবেলায় কত করে বলেছিলাম একটু মাঠে গিয়ে সাইকেল চালানো শেখ। যদি তখন শিখে রাখতিস তাহলে আজ তোর একটা নতুন সাইকেলও পাওনা হতো, বুঝলি? বাবা, আপনি না এবারে বড্ড বাড়াবাড়ি করছেন। আমার বুঝতে তখন আর বাকি নেই, কালীশঙ্কর আদতে একটা অর্থপিশাচ। এই মুহূর্তে হারাধন তার কাছে নগদ 300 টাকা পণ আর 10 ভরি সোনা নিয়ে আসার একটি উপযুক্ত মাধ্যম বলে বিবেচিত হচ্ছে। তাই হারাধনের ব্যাপারে উনি কোনো রাগ করবেন না। তবে আমি এবার একটু বিরক্ত হয়েই বললাম, হারাধন, আমি নিশ্চিত যে তুমি তোমাদের বাড়ির এই পারিবারিক অশান্তি মেটাবার জন্য আমাকে ডেকে আনোনি। আমি বারবার করে সে কথা জিজ্ঞাসা করলেও তুমি বা তোমার বাবা কেউই আসল কথা একবারও বলছো না কেন? বলছি ঠাকুর মশাই, আসলে আপনাকে যে কারণে বাড়িতে ডেকে আনা হয়েছে সেটা হলো
বেশ কিছুদিন ধরে এই বাড়িতে কিছু পৈশাচিক ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। যদিও আমি নিজের চোখে ঘটতে একবারও দেখিনি, কিন্তু আমার দুই ছেলে তারা নাকি দেখেছে। তাই ওদের কথা শুনে বললাম, ভরসা তো কিছু নেই। আমাদের এই গ্রাম বাংলার দিকে এখনো অনেক কিছু ঘটে যেগুলো গায়ের জোরে অস্বীকার করা যায় না। সেই জন্যই আপনাকে ডেকে আনা। সত্যি কথা বলতে, রতন আর হারাধন আমাকে যেরকমটা বলেছে সেটা হলো ওদের দুজনের ঘরেই মাঝরাতের দিকে প্রায় নাকি ওরা কোনো এক সধবা মহিলাকে দেখতে পাচ্ছে। কিরে হারাধন, বল না তুই কি দেখেছিস? হারাধন কথা বলতে শুরু করার আগের মুহূর্তে আমি একবার পিছন ফেরার তাছিলায় দেখে নিলাম আমার ঘরের চৌকির কোনায় বসা সেই ভদ্রমহিলা সেই মুহূর্তে আর নেই, যেন তিনি হাওয়ায় মিলিয়ে গেছেন। এর ফলে আমার কাছে একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল। সেই ভদ্রমহিলা আমার কাছে এসে থাকলে তিনি যে রক্ত মাংসের মানুষ নন সে কথা আমি বেশ বুঝতে পারছিলাম। তবে সেদিকে মনোযোগ না দিয়ে আমি তৎক্ষণাৎ হারাধনকে বললাম, আচ্ছা হারাধন, তুমি আমাকে আগে টুকরো টুকরো ব্যাপারগুলো বলেছো বটে, কিন্তু এখন সেগুলো আরেকবার বলো তো। আর তোমার বড় দাদাকেও ডেকে নাও। আশা করি ও এতক্ষণে ওর স্ত্রী রত্নাকে ঘরে পৌঁছে দিতে পেরেছে। তোমরা দুজনেই যখন প্রত্যক্ষদর্শী, তখন তোমাদের দুজনের থেকে ব্যাপারটা জানাই উচিত হবে। তার কি প্রয়োজন আছে ঠাকুর মশাই? আমার বড় খোকা একটু অন্যরকম। মাঝে মাঝে কি সব ঠাকুর দেবতার কথা বলে, আমিও সবটা বুঝতে পারি না। আপনি বরং হারাধনের থেকে শুনুন। ওকে এখানে ডেকে আনার কোনো দরকার নেই। দরকারটা আপনার নয় কালীশঙ্কর বাবু, আমার। সেই কারণে আমি ঠিক করব আমি কার সঙ্গে কথা বলবো আর কার সঙ্গে বলবো না। তুমি তোমার দাদাকে ডেকে নিয়ে এসো হারাধন। সমস্যাটা যখন তোমরা দুজনে চাক্ষুষ করেছো, তখন আমি সেটা তোমাদের দুজনের মুখ থেকেই শুনতে চাই। কোনো একজনের মুখ থেকে শুনে হয়তো সম্পূর্ণটা বোঝা সম্ভব নয়। আমি কথাটা অত্যন্ত দৃঢ়ভাবে বলায় কালীশঙ্কর নিজের ইচ্ছার বিরুদ্ধে সেটা মেনে নিতে রাজি হলো। আর হারাধন উঠে গিয়ে ওর দাদাকে ডেকে নিয়ে আবার আমার ঘরে ফিরে এলো মিনিট পাঁচেকের মধ্যে। ততক্ষণে কালীশঙ্কর আমার সঙ্গে একটাও কথা না বলে মুখটা গোঁচ করে বসে রইল। আর সে সময় সব থেকে অবাক করা যে ঘটনাটা আমি প্রত্যক্ষ করলাম সেটা হলো সুলতা নামের সেই অশরীরী ছায়ামূর্তি আবার সেই ঘরে ফিরে এসেছে। আর ঘরের একেবারে পিছনের দিকে দেওয়াল বরাবর সে পায়চারি করে চলেছে, আর তার চোখ স্থির কালীশঙ্করের দিকে। আর সে দৃষ্টিতে যে ভয়ঙ্কর ক্রোধ ঝরে পড়ছে কালীশঙ্করের প্রতি, সেটা আমি তাকে দেখেই বুঝতে পারি। কিন্তু সত্যি বলতে কি, সে কে আর কালীশঙ্করের প্রতি তার কিসেরই বা এত রাগ, এটা কিছুতেই বুঝতে পারছিলাম না। তবে ততক্ষণে রতনকে নিয়ে হারাধন আবার আমার ঘরে ফিরে এসেছে। আর তারপর রতন আর হারাধন দুই ভাই আমার পায়ের কাছে এসে মাটিতে বসল। আর রতনের আগে হারাধন বলতে শুরু করলো, দেখুন ঠাকুর মশাই, আমি আর দাদা রাত্রে প্রায় একই জিনিস দেখেছি। ঘর থেকে কোনো কারণে রাতে যদি বাইরে বের হতে হয়, তাহলে আমরা দেখেছি রাতের অন্ধকারে আমাদের উঠোনে এক অশরীরী ছায়ামূর্তি হেঁটে বেড়াতে। সে এক স্ত্রী লোক, পরনে তার লাল পরা সাদা শাড়ি, মাথায় একরাশ কালো ঘন চুলের মধ্যে কপাল ভর্তি লাল সিঁদুর। স্পষ্ট দেখেছি। আমার ধারণা দাদাও একই কথা বলবে। কিরে, তুই কি দেখেছিস বল না দাদা, ঠাকুরমশাই তো জানতে চাইছেন। দেখুন ঠাকুর মশাই, ভাই একদম সঠিক কথাই বলেছে। তবে তবে আমার মনে হয় এই অশরীরই শুধুমাত্র আমাদের বাড়ির উঠোনেই থাকে না। দেখুন দেখুন আমাকে তো গোয়াল ঘরের কাজে রাতের বেলা বাইরেও বেরোতে হয়। আমি আমি তাকে সেখানেও দেখেছি। তবে তবে সেই অশরীরই এখনো পর্যন্ত আমাদের কারোর কোনো ক্ষতি করেনি বটে, কিন্তু কিন্তু আজ করেনি বলে যে আগামীকালও করবে না এমন তো কোনো ব্যাপার নেই। বিশেষ করে এই সমস্ত ভূত প্রেত তো আর
কারোর বন্ধু হয় না, তাই না? দাদা, তুই বৌদির বাড়ি সেই ভট্টাচার্য ঠাকুরের কথা ঠাকুর মশাইকে বল না। উনি তোকে কি বলেছিলেন? জানেন ঠাকুর মশাই, আমার আমার বউ রত্নার বাপের বাড়ি পাশের গ্রাম কুসুমদিয়ায়। সেখানে এক বহু পুরনো কালী মন্দির আছে। সেই মন্দিরে পুজো করেন ভট্টাচার্য মশাই নামে একজন বৃদ্ধ পুরোহিত মশাই। আমার আমার বউয়ের বাপের বাড়িতে তাকে সবাই খুব মানে। তো তো কথায় কথায় একদিন তাদেরকে আমাদের বাড়ির সেই অশরীরী আত্মার কথা বললে তারা আমায় নিয়ে যান কালী মন্দিরের ভট্টাচার্য মশাইয়ের কাছে। আর আর তিনি সব শুনে যা বলেন, এটা শুনে তো আমার আমার সারা গায়ের রক্ত হিম হয়ে যায়। কেন, কি বললেন সেই পুরোহিত মশাই? আগে আগে ভট্টাচার্য মশাই বললেন, সেই অশরীরী আমাদের কোনো ক্ষতি না করলেও সে আমাদের ওপর নজর রেখে চলেছে। তার লক্ষ্য এই পরিবারে বিয়ে হয়ে আসা সধবা বউরা, পুরুষ মানুষরা নয়। তাদের তাদের সে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না। আমার আমার তখন বুঝতে বাকি থাকে না, তার মানে সেই অশরীরী প্রেতের লক্ষ্য আমরা নই, আমার বউ রত্না। আর আর দেখুন না, বাবা আমার ছোট ভাইয়ের বিয়ে দেবার জন্য যতই উঠে পড়ে লাগুক না কেন, ভাইয়ের যার সঙ্গে বিয়ে হবে তাকেও সেই অশরীরী এতটুকুও শান্তিতে থাকতে দেবে না। রত্নার জীবনটা যেমন সে নরক করে তুলেছে, সেই সেই একই রকম ভাবে নতুন বিয়ে হয়ে আসা সেই মেয়েটাও প্রতিটা মুহূর্তে জ্বলে পুড়ে মরবে। ভট্টাচার্য মশাইয়ের কথা অনুসারে এই বাড়িতে বিয়ে হয়ে আসা কোনো বউকেই সে শান্তিতে থাকতে দেবে না। আমি তখন খুব মন দিয়ে রতনের কথাগুলো শুনছি, আর তার ঠিক মাঝখানে কালীশঙ্কর প্রায় চিৎকার করে বলে উঠল, শুধুমাত্র ভয় আর ভয়। আরে বাবা, পুরুষ মানুষ হয়ে জন্মালে এইরকম সামান্য কারণে ভয় পেলে হয় নাকি? আর আর তোদের এই শুধু ভয় পাওয়ার কারণে ছোট খোকার জন্য ভবানন্দর মেয়ের মতো ভালো সম্বন্ধটা না হয় হাতছাড়া হয়ে যায় আমার। এই ঠাকুরমশাই, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। সবার প্রথমে ওদের মন থেকে এই ভয়টা দূর করতে হবে। আমি পরিষ্কার বুঝতে পারলাম কালীশঙ্করের মনে সেই অশরীরী সম্পর্কে কোনো ভয় থাকুক বা না থাকুক, আরাধনের বিয়ে দিয়ে যৌতুক নেবার লোভটা পূর্ণ মাত্রায় রয়েছে। আর খুব সম্ভবত সেই কারণেই সে আমাকে এখানে আনানোর ব্যবস্থা করেছে। আর আরাধনের মনেও কিঞ্চিত সেই ইচ্ছা রয়েছে। তবে রতন সত্যি সত্যি ওর বউকে খুব ভালোবাসে, তাই ওর চোখে মুখে যে উদ্বেগের ছাপটা ফুটে উঠেছে এটা খাঁটি। আর সেই কারণেই আমি রতনকে আবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা রতন, তুমি যে বললে সেই পুরোহিত ভট্টাচার্য মশাই তোমাকে আর তোমার বউকে কোনো একটা করে কবচ দিয়েছেন, সেটা কি? হ্যাঁ হ্যাঁ, দিয়েছেন তো। এই এই দেখুন না। কথাটা বলেই রতন ওর গলায় বেশ মোটা লাল কাঠ দিয়ে ধারণ করে থাকা একটা কবচ আমায় দেখালো। ভট্টাচার্য মশাই বলেছেন যে এই কবচ দুটো যতক্ষণ আমার আর রত্নার গলায় আছে ততক্ষণ ততক্ষণ সেই অশরীরী আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই কবচ সাক্ষাৎ মা রক্ষাকালীর মন্ত্রপুত। এটা সাথে থাকলে কোনো ভূত প্রেত ধারে কাছেও আসবে না। আর আর যদি এটা পরা অবস্থায় আমাদের সে কোনো ক্ষতি করতে যায়, তবে সেই মুহূর্তেই সে নিজেই শেষ হয়ে যাবে। আমি তো ঠাকুর মশাইয়ের এই কবচটাকে খুব বিশ্বাস করি। আচ্ছা রতন, এই কবচটা তুমি কবে ধারণ করেছো? আহ, এই তো এই তো গত মাসের অমাবস্যার দিন ভট্টাচার্য মশাই কবচটা করে রেখেছিলেন। বলেছিলেন আমরা যেন ওই অমাবস্যার দিন সূর্যোদয়ের মুহূর্তে নদীতে 3টে ডুব দিয়ে শুদ্ধ বস্ত্রে একবার মা কালীর মন্দিরে যাই।
আর আর আমরা সেই মতো সেখানে গেলে উনি আমাদের হাতে সেই কবচ তুলে দেন, আর আমরা মা কালীকে প্রণাম করে সেটা ধারণ করি। আচ্ছা, এই শেষ 1 মাসে মানে তোমার এই কবচ ধারণ করার পর তুমি সেই অশরীরী প্রেতকে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি, কিন্তু অনেক দূর দিয়ে তাকে হেঁটে যেতে দেখেছি, কিন্তু কিন্তু সে কিছুতেই আমার কাছে আসেনি। তবে কেমন কবজের গুণাগুণ নিজেই বুঝুন ঠাকুর মশাই। এত ঢাক ঢোল পিটিয়ে গলায় কবজ ধারণ করেও সেই অশরীরীকে নাকি সাহেস্তা করা গেল না। সে নাকি দূরে দূরে রয়েছে, যত সব বুঝরুকি। আমি কালীশঙ্করের কথার কোনো উত্তর না দিয়ে রতনকে বললাম, তুমি যদি সেই কবচকে বিশ্বাস করোই, তবে তুমি তোমার ভাইয়ের জন্য ভট্টাচার্য মশাইকে একটা কবচ করে দিতে বললে না কেন? বলেছি ঠাকুর মশাই, আমি বলেছি, কিন্তু কিন্তু আমার ভাই কিছুতেই সেটার উপরে বিশ্বাস রাখতে পারেনি। এ কথা ঠিক। আমার বড় খোকা আমার ছোট ছেলের জন্য এই কবজ নিয়ে আসবে বলেছিল, কিন্তু আমি কিছুতেই সেটা বিশ্বাস করতে পারিনি। আপনি বলুন ঠাকুর মশাই, রতন তো কবজ পড়ার পরেও সেই প্রেতকে নিজের চোখে দেখতে পাচ্ছে, তবে এমন কবজের কি এমন কাজ? এইসব ধারণ করে তারপর আবার কি সব ক্ষতি হবে কে জানে। একেই তো বড় খোকা ওরকম একটা অলক্ষী রোগে ভোগা বউ নিয়ে জ্বলে পুড়ে মরছে, এরকম যদি ছোট খোকার ক্ষেত্র হয়, তাই আমি ওকে বারণ করি যে সে তাবিজ কবজ পড়তে। জানেন তো ঠাকুর মশাই, তখন আমি বাবাকে আপনার কথা বলতেই বাবা বললেন আমি যেন সমস্ত ঘটনাটা খুলে বলে আপনাকে এই বাড়িতে একবার নিয়ে আসার ব্যবস্থা করি। আমরা আপনার উপর ভরসা করে আছি ঠাকুর মশাই, আপনি দয়া করে কিছু একটা করুন। আমি আবার ঘরের পিছন দিকে তাকিয়ে দেখলাম সেই সুলতা নামের বউটা আবার সেখানে এসে বসেছে। ওর চোখে মুখে তখনও কালীশঙ্করের প্রতি এক তীব্র প্রতিহিংসার ছাপ। ওর চোখে যেন আগুন জ্বলছে। আমার মনে হলো খুব সম্ভবত রতনের পরে থাকা সেই কবচের কাছাকাছি এসে পড়ার কারণেই ওর বোধ হয় কোনো কষ্ট হচ্ছে। তাই সঙ্গে সঙ্গে আমি রতনকে বললাম, ঠিক আছে রতন, তুমি এখন এখান থেকে যাও, আপনারা সবাই এখন যান। তবে যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে তবে একবার রত্নাকে আমার ঘরে পাঠাবেন, আমি ওর সাথে সম্পূর্ণ একা কথা বলতে চাই। সে তো খুব ভালো কথা ঠাকুর মশাই। দেখুন না, আপনি যদি মেয়েটাকে সারিয়ে তুলতে পারেন, একটা নাতির মুখ দেখবো বলে বুকখানা ফেটে যায়, কিন্তু এখন তো এরকম হাল ছেড়েই দিয়েছি। আপনি যদি ওকে ওকে একটু সমস্যা থেকে মুক্ত করতে পারেন, তবে সব দিক থেকেই ভালো। আমি এতক্ষণ কালীশঙ্কর বাবুর কথা সহ্য করে চললেও আর পেরে উঠলাম না। আমি বলতে বাধ্য হলাম, কিছু মনে করবেন না কালীশঙ্কর বাবু, আপনি বোধহয় নিজেকে ভগবানের সমতুল্য কিছু একটা মনে করেন, যাতে করে গোটা পৃথিবীতে সবকিছু আপনার পছন্দ মতোই ঘটবে। হ্যাঁ, তাই বলে আপনার বিশ্বাস। তাই আপনাকে আগে থেকেই জানিয়ে দিই, আমি রত্নাকে ডেকেছি রোগ নিরাময়ের জন্য নয়। ওর মধ্যে সত্যি এরকম কোনো রোগ আছে কি না আমি সেটাও জানি না। আমি ওকে ডেকেছি অন্য একটা কারণে। যদি আপনাদের মনে হয় ওকে পাঠাবেন, তাহলে আদতে আপনাদেরই ভালো হবে, এইটুকু আপনাদের বলতে পারি। আর হ্যাঁ, একটা কথা, যদি ওকে আমার ঘরে পাঠান তবে ওর গলায় যে কবচটা আছে সেটা খুলে পাঠাবেন। আমি কথা দিচ্ছি, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। আমার কথা শুনে তখনকার মতো ওরা একে অপরের দিকে মুখ চাওড়াচাওড়ি করে আমার ঘর থেকে বের হয়ে গেলেও আমি জানতাম রত্নাকে নিয়ে রতন ঠিক ঘরে ফিরে আসবে। রতনের চোখে সেই বিশ্বাস আমি দেখেছিলাম। সে কারণেই রাতে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়লেও সজাগ রইলাম। আর তার ঠিক মিনিট 10 পর আমার দরজায় হালকা একটা শব্দ শুনতে পেলাম, আর সাথে সাথে খুব চাপা গলায় রতনের ডাক আমার কানে এলো। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, ঘুমিয়ে পড়ছেন নাকি? আমি তৎক্ষণাৎ চৌকির উপরে উঠে বসে
হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিলাম আর নিশ্চিত হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে রইলাম। তখনই আবারও রতনের গলা শুনতে পেলাম। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? এবার রতনের ডাকে সাড়া দিয়ে বললাম, না, আমি ঘুমাইনি, তোমার জন্যই তো অপেক্ষা করে আছি, দরজা খোলা আছে, ভেতরে এসো। আমি বলার সঙ্গে সঙ্গে কাঠের পাল্লাটা হালকা ফাঁক হয়ে গেল। সেখান দিয়ে রতন মুখ বাড়িয়ে বলল, ঠাকুরমশাই, আপনি রত্নাকে আপনার কাছে নিয়ে আসতে বলেছিলেন, আমি সেই মতো ওকে নিয়ে এসেছি। আমি এবার মুখে কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানাতেই রতন রত্নাকে সাথে করে নিয়ে ঘরের ভেতরে ঢুকে আসে। ঠাকুরমশাই, আপনি আপনি বলেছেন বলে আমি রত্নার গলার কবচ খুলে রেখে এসেছি। ঠিক আছে, বসো, আমার রত্নার সাথে কিছু দরকারি কথা বলার আছে। তুমি চাইলে ঘরে থাকতে পারো রতন, তবে আমার মনে হয় তোমার বাইরে যাওয়াটাই উচিত। আমি রত্নার সঙ্গে সম্পূর্ণ একা কথা বলতে চাই। আমার কথা শুনে রতন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কিছু একটা ভাবল, তারপর হাত জোড় করে প্রণাম করে রত্নার উদ্দেশ্যে বলল, তুই তুই একদম ভয় পাস না বউ, ঠাকুর মশাই তোর সাথে কিছু কথা বলতে চান। আমি আমি ঘরের বাইরে দাওয়াতেই আছি। ঠাকুর মশাই বললে আমি তারপর আবার আসব। হ্যাঁ, তুই তুই একদম ভয় পাস না। এই কথা বলে আরেকবার আমাকে প্রণাম জানিয়ে রতন ধীর পায়ে ঘর থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় দরজায় দাঁড়িয়ে আরেকবার রত্নার দিকে তাকিয়ে কিছু একটা ভাবল, তারপর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গিয়ে দরজাটা টেনে দিল। আর আমি মাটিতে বসে থাকা রত্নার উদ্দেশ্যে বললাম, তুমি একদম ভয় পেও না মা, আমি তোমার বাবার মতো, আর আমি যতক্ষণ আছি কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার থেকে কয়েকটা ব্যাপার আমায় জানতে হবে, এই জন্যই এই রাতের অন্ধকারে তোমাকে একা ডেকে পাঠিয়েছি। আচ্ছা মা, তোমার ভয় করছে না তো? না না ঠাকুর মশাই, ভয় আমার এমনিতেই কম, সেই ছোটবেলা থেকে। ও তাই বুঝি? তা তুমি ভূত প্রেতে ভয় পাও না? না তো, আমাদের কুসুমদিয়া গ্রামে একটা পুরনো গোরস্থান আছে, সেখানে আজও লোকে দিনের বেলাতে যেতেও ভয় পায়। অনেকেই নাকি সেখানে অনেক কিছু দেখেছে, কিন্তু আমি আমার এক সইয়ের সাথে কতবার যে সেখানে গেছি, বিশ্বাস করুন আমি কখনো কোনো ভূত প্রেত কিছুই দেখিনি। তারপর বড় হয়ে গেলে বাবা আমাকে নিজের হাতে লাঠি খেলা শিখিয়েছেন, সেই থেকেই আমার মধ্যে ভয় ডর একটু কম। আমার সই তো আমাকে বলতো, ভূতকে যখন আমি ভয় পাই না, তখন একদিন ওই ভূতই আমার ঘাড় মোটকে প্রতিশোধ নেবে, তখন নাকি আমার বিশ্বাস হবে। বাহ বাহ, বেশ বেশ। তা তুমি তোমার সেই সইয়ের সঙ্গে সেই গোরস্থানে কেন যেতে? এমনি আমার ভালো লাগতো। ওখানে একজন বুড়ো তান্ত্রিক বাবা থাকতো, সে বলতো সে নাকি মরাদের জাগিয়ে তুলতে পারে। ওখানে মাটির তলায় পুঁতে রাখা সব মরাদের নাকি এক এক করে সেই তান্ত্রিক প্রতিদিন রাত্রেবেলা জাগিয়ে তুলতো, তাদের সাথে কথাও বলতো, তারপর দিনের আলো ফোটার আগেই তাদের আবার মাটির তলায় পুঁতে দিত। তুমি সেই তান্ত্রিককে সেই ক্রিয়া করতে দেখেছো? না না, আমি তো সেখানে দিনের বেলায় যেতাম, তখন সেই সব প্রেতরা আবার মাটির তলায় চলে গিয়েছে। রাতের অন্ধকারে কোনোদিন সেখানে যাওয়া হয়নি, কিন্তু আমি তাদের উপস্থিতি অনুভব করেছি। বলতে পারেন সেই তান্ত্রিক সাধু বাবাই আমাকে তা অনুভব করিয়েছিলেন। তখন তোমার বয়স কত? কত আর হবে, ওই বড়জোর 15 কি 16। তারপর তো আমার এই বাড়িতে বিয়েই হয়ে গেল। আর তোমার সেই সই যার সাথে তুমি গোরস্থানে যেতে, তারও কি বিয়ে হয়ে গেছে? এবার আমার কথাটা শুনে রত্না কেমন যেন বিমর্ষ হয়ে গেল, চুপ করে গিয়ে মাথাটা নিচু করে নিল। আমি শুধুমাত্র এইটুকু বুঝতে পারলাম, রত্নার সেই সইয়ের নিশ্চয়ই আনন্দ করে বলার মতো কোনো পরিণতি হয়নি, তাই রত্না এতটা দুঃখ পেয়ে চুপ করে গেল। কিন্তু আমাকে রত্নার ব্যাপারে সবটা জানতে হতো, সেই কারণেই ওকে বললাম, কি হলো রত্না, চুপ করে গেলে যে?
ওর কি হয়েছিল তা তো আমি সঠিক জানি না ঠাকুর মশাই। শুধু এইটুকুই জানতাম ও একটা ছেলেকে ভালোবাসতো, ছেলেটা এই গ্রামেরই। কিন্তু তারপর ওদের কি হয়েছিল আমার জানা নেই। আমার বিয়ের যখন কথাবার্তা চলছে তার ঠিক দিন 15 আগে আমাদের গ্রামে একটা নালার মধ্য থেকে ওর ছিন্ন ভিন্ন মৃতদেহটা পাওয়া যায়। ওর সারা শরীরে রক্তের ছাপ, খুব ধারালো কোনো একটা কিছু দিয়ে ওকে কুপিয়ে খুন করা হয়েছিল। সে কি? এটা কি বলছো তুমি? ওকে কেউ খুন করেছিল? কিন্তু কেন? জানি না ঠাকুর মশাই। এ বাড়িতে আমার বিয়ের কথা পাকা হয়ে যাবার পর আমাকে বিশেষ একটা বাইরে বেরোতে দেওয়া হয় না। সেই কারণে ওর সাথে বেড়াতে যাওয়া আমার একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। মাঝে মাঝে বিকেলবেলায় ও আমার সাথে দেখা করতে আসতো। তখনই গ্রামের কোথায় কি হয়েছে না হয়েছে সেসব নিয়ে কথা হতো। তখনই আমি বুঝতে পেরেছিলাম সেই ছেলেটার সাথে ওর সম্পর্ক ঠিকমতো চলছে না, খুব অশান্তি হচ্ছে। আর তার কয়েকদিন পরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। আর একটা কথা বলবো ঠাকুর মশাই? হ্যাঁ, বলো না, কি বলবে? তোমার মনে যা আছে সবটা তুমি আমার কাছে বলো মা। আমি ঘরে আসার পরেই আপনি আমার লক্ষ্মী বলেছিলেন। তবে আমার নাম তো লক্ষ্মী নয়, আমার সেই সইয়ের নাম ছিল লক্ষ্মী। তবে ওটা ওর ডাক নাম, ভালো নাম ছিল কমলা। আমার তো মা বাবা ছিল না, মামার বাড়িতেই মানুষ হয়েছি। আমার মামার বাড়িতে ওর মা কাজ করতে আসতো, সেখানেই আমি ওকে প্রথম দেখি। সবাই ওকে লক্ষ্মী বলেই ডাকতো, সাথে সাথে আমিও তাই ডাকতাম। তারপর ওই আমার সই হয়ে উঠেছিল। রত্নার কাছে ওর বান্ধবীর ডাক নাম লক্ষ্মী ছিল শুনে আমি চমকে উঠলাম। তার মানে আমার কাছে যে অশরীরী আত্মা প্রথমে এসেছিল সে এই লক্ষ্মীর কথাই বলেছিল রতনের বউ হিসাবে। আর সাথে এও বলেছিল সেই সুরতা, সে আর লক্ষ্মী এই পরিবারটাকে সাবিত্রীর অভিশাপ থেকে রক্ষা করছে। আমার মাথায় সবার প্রথম যে প্রশ্নটা এলো সেটা হলো, তবে কি এই লক্ষ্মীর সঙ্গে এই পরিবারের কোনো সম্পর্ক আদৌ আছে, নাকি সম্পূর্ণ ব্যাপারটাই মিথ্যা? এই লক্ষ্মী কি তবে অন্য কেউ? তবে শেষবার নিশ্চিত হওয়ার জন্য রত্নাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মা, লক্ষ্মীর তো ভয়ঙ্কর একটা পরিণতি হয়েছিল, সেটা তুমি নিজেই বললে। তা সেই ঘটনার পর থেকে তুমি আর কখনো লক্ষ্মীকে দেখতে পেয়েছো? আমি খেয়াল করেও দেখলাম আমার এই প্রশ্নটা শুনে রত্না একেবারে পাথরের মতো বসে রইল। কয়েক মুহূর্ত কাটার পর আমি ওকে জিজ্ঞাসা করলাম, লক্ষ্মীকে তুমি আজও দেখতে পাও, তাই তো? রতন আর আরাধন যে অশরীরী আত্মার কথা বলছে সে আসলে লক্ষ্মী, সে তোমার সাথে দেখা করতে আসে, তাই না মা? ঠাকুর মশাই, আমি আপনার দুটো পায়ে পড়ি, আপনি লক্ষ্মীর কোনো ক্ষতি করবেন না। আমি বলছি, ও খুব ভালো মেয়ে, ও এই পরিবারের কারোর কোনো ক্ষতি করবে না। ও শুধু আমার সঙ্গে দেখা করার জন্য আসে, ও কারোর ক্ষতি করে না। আর তাছাড়া আমাদের গলায় তো ভট্টাচার্য মশাইয়ের দেওয়া কবজ আছেই, ওর থেকে আমাদের কারোর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আমি আপনাকে বলছি, আপনার দুটো পায়ে পড়ছি, আমি অনুরোধ করছি, আপনি ওর কোনো ক্ষতি করবেন না। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি মা, কিন্তু যদি লক্ষ্মী সত্যি সত্যি মারা গিয়ে থেকে থাকে তবে ওর আত্মা মুক্তি না পেলে সে যে অনেক কষ্টের মধ্যে দিয়ে থাকবে মা। তুমি কি তা বুঝতে পারছো না? না 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 না, লক্ষ্মী আমাদের ছেড়ে চলে যায়নি ঠাকুর মশাই, ও আমার সঙ্গেই আছে, ও এখনো মরেনি, মরেনি ও। দেখো, নিয়তির ওপর কারোর জোর খাটে না, তোমাকে লক্ষ্মীর এই চলে যাওয়াটা মেনে নিতেই হবে। হ্যাঁ, বললাম তো, লক্ষ্মীর দেহটা আমাদের গ্রামের একটা নালায় পাওয়া গিয়েছিল, কিন্তু তারপর গোরস্থানের সেই তান্ত্রিক সাধু বাবা ওকে আবার বাঁচিয়ে তুলেছিল। আমার এখনো পরিষ্কার মনে আছে। লক্ষ্মীর দেহটা ওইভাবে পড়ে থাকতে দেখে গ্রামের সকলের মধ্যে একটা চূড়ান্ত চাঞ্চল্য তৈরি হলো। অপমানিত হতে পারে ভেবে ওর বাড়ির লোক ওকে ফেলে রেখে চলে যায়। শেষে পুলিশ এসে দড়ি বেঁধে ওর দেহটা নালা থেকে তুলে নদীর পাড়ে ফেলে দেয়, যাতে নদীতে জোয়ার আসলে ওর দেহটা ভেসে যায়। জানেন ঠাকুর মশাই, আমার আজও পরিষ্কার মনে আছে, আমি সেদিন বাড়িতে মন মরা হয়ে বসেছিলাম।
রাত তখন বেশ গভীর। হঠাৎ করে আমার ঘরের জানালায় মৃদু টোকা দেওয়ার শব্দ শুনতে পেলাম। কয়েকবার জানলায় শব্দ হওয়ার পর আমি সেখানে এগিয়ে গেলে শুনতে পেলাম গোরস্থানের সেই তান্ত্রিক সাধু বাবা সেখানে দাঁড়িয়ে আমায় ডাকছেন। রত্না, এই রত্না, তুই কি এখন একবার আমার সাথে নদীর পাড়ে যেতে পারবি লক্ষ্মীকে বাঁচাতে? তোর সেখানে একবার যাওয়াটা খুব দরকার রে। তুই কি একবার যেতে পারবি মা? জানেন ঠাকুরমশাই, আমার বাড়ি থেকে অত রাত্রে বাইরে বের হওয়া খুব অসুবিধে। সামনেই আমার বিয়ে, কিছু আত্মীয় পরিজন আমাদের বাড়িতে এসেও পড়েছেন। তাছাড়া আমার মামা খুবই কড়া স্বভাবের মানুষ। মেয়ে মানুষ হয়ে রাত্রিরে বাইরে বেরোনো মামা পছন্দ করেন না। কিন্তু সেই তান্ত্রিক ঠাকুরকে সে কথা বললে তিনি আমাকে বলেন, ও, তুই পারবি না তাই না? তাহলে আর লক্ষ্মীকে বাঁচানো গেল না রে মা। লক্ষ্মীকে বাঁচানো সম্ভব, এই কথাটা শুনে ওনার মাথাটা যেন ঘুরে গেল। আর কোনো কিছু না ভেবে আমি রাজি হলাম সেই তান্ত্রিক ঠাকুরের কথায়। তারপর আমার খুব ঘুম পেয়েছে বলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে সবার অলক্ষ্যে আমি খিড়কির দরজা দিয়ে বের হয়ে এলাম। সেখানে আমার জন্য অপেক্ষা করছিলেন সেই তান্ত্রিক বাবা। উনি আমার হাতে তখন একটা লাল রঙের শালুর পুঁটুলি দিয়ে আমাকে বললেন, আমি জানতাম লক্ষ্মীকে বাঁচাবার জন্য তুই নিশ্চয়ই আসবি। শোন মা, এবার তোকে একটা কাজ করতে হবে রে মা। এই এই লাল শালুর পুটুলিটা নিয়ে নদীর পাড়ে একবার লক্ষ্মীর কাছে যা। এখনই জোয়ার আসবে, মনে রাখিস জোয়ার আসার আগে তোকে ওর কাছে পৌঁছাতে হবে। কিন্তু এটা করে কি হবে তান্ত্রিক বাবা? তোকে অত কিছু ভাবতে হবে না। জোয়ারের জল ওর শরীরে স্পর্শ করার আগেই তুই ওর কাছে গিয়ে পৌঁছাবি। আর এই পুটুলিটা ওর বুকের ওপর রেখে ওর বাম হাতটা এইটার ওপর চাপা দিয়ে রাখবি তুই। আর তারপর একবারও পিছন ফিরে না তাকিয়ে ফিরে আসবি নদীর পাড় থেকে। মনে রাখিস, যদি একবারও তুই পিছন ফিরে তাকিয়ে ফেলিস তবে কিন্তু তোর মৃত্যু নিশ্চিত। মরতে আমি ভয় পাই না তান্ত্রিক ঠাকুর। আপনি শুধু বলুন, এতে করে কি লক্ষ্মী বাঁচবে? বাঁচবে। যে মুহূর্তে জোয়ারের জল ওর পায়ের বুড়ো আঙুলকে স্পর্শ করবে সেই মুহূর্ত থেকে ওর মধ্যে ধীরে ধীরে আবার প্রাণ শক্তি ফিরে আসবে। তবে এর ফলে ও আর লোক সমাজে ফিরে না আসতে পারলেও তোর আর আমার কাছে ও শুধু থাকতে পারবে। যা, তুই আর দেরি করিস না। জোয়ার আসতে আর বেশি সময় বাকি নেই রে। তোকে যা করতে হবে এই সময়ের মধ্যেই করতে হবে। পারবি তো? পারবো তান্ত্রিক বাবা, নিশ্চয়ই পারবো। লক্ষ্মীকে বাঁচিয়ে তোলার জন্য আমি সবকিছু করতে পারবো। কিন্তু আপনি যাবেন না? না রে, আমি যাব না। আমি গেলে সে আর ফিরে আসতে পারবে না। প্রাণ ফিরে আসার পর লক্ষ্মীর নিজে থেকেই তোর কাছে ফিরে আসবে। নেমা, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা। জানেন ঠাকুর মশাই, সেই তান্ত্রিক বাবা আমাকে যেরকম বলেছিলেন আমি অক্ষরে অক্ষরে সেটাই পালন করি। সেই লাল শালুর পুঁটুলিটা লক্ষ্মীর বুকে রেখে ওর বাঁ হাতটা দিয়ে তো চাপা দিয়ে রাখি। আমি তখন লক্ষ্মীকে দেখে কিছুই ভাবতে পারছিলাম না। এই মেয়েটার সাথে আমি তার আগের দিনও কত গল্প করেছি, আর সেই মেয়েটাই রক্তাক্ত শরীরে নদীর চড়ে পড়ে রয়েছে। ওকে ওই অবস্থায় দেখে কষ্টে আমার চোখ ফেটে জল আসছিল। কিন্তু আমি তখন অসহায়। তান্ত্রিক বাবার কথা অনুসারে আমি একবারও পিছন ফিরে না তাকিয়ে সেখান থেকে চলে আসি। আমার মাথার মধ্যে আরো একটা ভয় কাজ করছিল। যদি আমার বাড়ি থেকে বের হয়ে আসার কথা আমার বাড়ির লোক জানতে পারে তাহলে ভয়ঙ্কর বিপদ হবে। কিন্তু তার ফলে কি তোমার সেই লক্ষ্মীর প্রাণ বেঁচে গেছিল? আমি তা জানি না ঠাকুর মশাই। তবে আমার বিয়ে হয়ে এই গ্রামে চলে আসার প্রায় 1 মাস পর আমি আবার লক্ষ্মীকে দেখি এ বাড়ির উঠোনে। তখনই আমার বিশ্বাস হচ্ছিল সেই তান্ত্রিক বাবা নিশ্চিতভাবে লক্ষ্মীর জীবন বাঁচিয়ে দিয়েছিলেন। তারপর থেকে লক্ষ্মী প্রায় আমার সঙ্গে দেখা করতে আসতো, এখনো আসে। আর ওকে দেখতে পেলে আমার বর আর ঠাকুরপো খুব ভয় পায়। আমি ওদের কত বোঝানোর চেষ্টা করি লক্ষ্মী ওদের কারোর ক্ষতি করবে না, ও শুধু আমার সঙ্গে দেখা করার জন্য আসে। তাই ঠাকুর মশাই, আমি আপনাকে অনুরোধ করছি আপনি ওর কোনো ক্ষতি করবেন না। লক্ষ্মী তো কারোর কোনো ক্ষতি করেনি, তবে ওকে আপনি কেন শাস্তি দেবেন? আমি বুঝতে পারলাম লক্ষ্মীর প্রতি ভালোবাসার টান থেকে রত্না আজ বুঝতেই পারছে না
যে লক্ষ্মী আজ এই পৃথিবীতে আর বেঁচে নেই, ওকে ওর গন্তব্যে যেতে হবে। আর যতক্ষণ না ও সেটা করতে পারবে ততক্ষণ ওকে অসীম কষ্ট ভোগ করতে হবে। হয়তো সেটা হচ্ছে, আর সেটা মনে হতেই আমার মনে হলো কুসুমদিয়ার গোরস্থানের সেই তান্ত্রিক বাবা ওকে এই পিশাচ জীবন দান করলেন কেন? লক্ষ্মীর সঙ্গে যাই ঘটে থাকুক না কেন, ওর মৃত্যুটা মেনে না নিতে পারলে এটা লক্ষ্মীর প্রতি চরম অন্যায় করা হবে। আমি যখন মনে মনে এরকম কথাগুলো ভাবছি, ঠিক তখনই আবার আমার ঘরে সেই পরিচিত অশরীরীর গলা শুনতে পেলাম। এবার বুঝতে পেরেছেন ঠাকুরমশাই, এই সমস্ত রহস্যের চাবিকাঠি কোথায়? কুসুমদিয়ার গোরস্থানের সেই তান্ত্রিক বাবা, সে নিজের কোনো এক স্বার্থে লক্ষ্মীর জীবন দান করেছে পিশাচ জনিতে, আর তাকে এখানে পাঠিয়েছে। আর এরা সকলে মনে করছে লক্ষ্মী আর রত্নার বন্ধুত্বের টানে লক্ষ্মী রত্নার কাছে ফিরে এসেছে, কিন্তু আসলে এদের পরিবারটাকে শেষ করে দিচ্ছে সেই তান্ত্রিক বাবা। কিন্তু কেন? এদের প্রতি কি কোনো প্রতিহিংসা আছে ওই তান্ত্রিক সাধুর? প্রতিহিংসা? প্রতিহিংসা ছাড়া আর কি? কিন্তু সেই তান্ত্রিক বাবা কার উপর নিজের প্রতিহিংসা চরিতার্থ করতে চায়? এই পরিবারের কার উপর তার এত রাগ? প্রতিহিংসা নয় ঠাকুরমশাই, প্রতিহিংসা নয়। উনি এদের কৃতকর্মের শাস্তির বিধান করতে চেয়েছেন মাত্র। সে অনেক কথা ঠাকুরমশাই, হেবাড়ির ভিটেতে অনেক চোখের জল শোষিত হয়ে আছে, যার খোঁজ আর কেউ রাখে না। কিন্তু সবকিছুকে তো গায়ের জোরে চাপা দিতে চাইলেই আর চাপা দেওয়া যায় না। নির্দিষ্ট সময় হলে সে ঠিক মাটির তলা থেকে হলেও বেরিয়ে আসে। আমি একথা বুঝতে পারছি। এই পরিবারের যাবতীয় অভিশাপের আসল কারণ কি তুমি জানো? জানি জানি, আমি সব জানি। এদের বংশ পরম্পরায় নারী নক্ষত্র সমস্ত কিছু আমি জানি। অনাদি শঙ্করের বউ সাবিত্রীকে আমি তিল তিল করে মরতে দেখেছি এই ভিটাতেই। সাবিত্রী ছিল অত্যন্ত ভক্তিমতী, স্বামীপরায়ণা এক বউ। ওর সাবিত্রী নাম সার্থক, কিন্তু সেই বউকেও এরা এত কষ্ট দিয়ে মেরেছে আপনি ভাবতেও পারবেন না সেটা। অনাদি শঙ্কর কে? এই কালীশঙ্করের ছোট ভাই অনাদি শঙ্কর। আজ এই পরিবারে যা কিছু বারবারন্ত দেখছেন সবই ওই অনাদি শঙ্কর আর ওর বউ সাবিত্রীর দয়ায়। আজও গ্রামের লোক ওদের নাম শুনলে মাথায় হাত ঠেকিয়ে প্রণাম করে। কিন্তু ঘরের মধ্যে থাকা বিপদ যে আর বাইরে থেকে দেখা যায় না। এই কালীশঙ্কর শুধুমাত্র সম্পত্তির লোভে নিজের ভাইয়ের অধিকার খর্ব করার জন্য যে চক্রান্ত করেছিল, শুনলে আপনি ভয়ে কেঁপে উঠবেন। সাবিত্রী তখন 9 মাসের পোয়াতি। এই বাড়িতে তখন সাজো সাজো রব। বাড়ির ছোট ছেলের প্রথম সন্তান হবে বলে কথা, আর সেটাই হতে দিতে চায়নি ওই শয়তান কালীশঙ্কর। ও জানতো অনাদি শঙ্করের সন্তান হলে এই সব সম্পত্তি ওর একার হস্তগত করা সম্ভব হবে না। যেদিন সাবিত্রীর সাধ হয়েছিল সেই দিনই কোনো এক তান্ত্রিক কাপালিকের থেকে একটা মন্ত্র পড়া জল এনে কালীশঙ্কর মিশিয়ে দেয় সাবিত্রীর খাবার জলে। আর সেই জল খাবার পর থেকে তার সেই কি কষ্ট! আর সেই জল খেয়ে সারা রাত মাটিতে পড়ে ছটফট করতে থাকে সাবিত্রী। পেটের অসম্ভব জ্বালা। যখন সকাল হয় তখন ওর সারা শরীরে যেন কেউ কালি ঢেলে দিয়েছে। উঠে দাঁড়ানো তো দূরের কথা, মুখ দিয়ে একটা শব্দ বের করার সামর্থ্য ওর ছিল না। এদিকে অনাদি তখন ব্যবসার কাজে বাইরে রয়েছে। 3 দিন পরে যখন সে বাড়িতে ফেরে তখন সাবিত্রীর শরীর একেবারেই বিছানার সঙ্গে মিশে গেছে। পেটের বাচ্চাটা বেঁচে থাকলেও সাবিত্রীর বাঁচা তখন আর সম্ভব নয়। তখন সে শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে। মুখ দিয়ে একটা শব্দ বের করারও শক্তি তার নেই। ওই শয়তান কালীশঙ্কর তখন বাড়ির সকলকে বোঝায় সাবিত্রীর শরীর নাকি এমনিই খারাপ হয়েছে, আর বৈদ্যমশাই বলেছেন ও রোগের চিকিৎসা হয় না।
কিন্তু ওর সেই মন্ত্র পড়া জল খাওয়ানোর কথা এক্কেবারে চেপে যায়। এইভাবে আরও দিন তিনেক কাটল। একদিন ভোর রাতে সাবিত্রী অনাদির কোলে মাথা রেখে চিরতরে চলে গেল। আর সপ্তাহ না ঘুরতেই সাবিত্রীর শোকে অনাদিও বাড়ি ছেড়ে চলে যায়। আর সে কোনো দিনও ফিরে আসেনি। আর ওই শয়তান কালীশঙ্কর তার সমস্ত চক্রান্ত সঠিকভাবে বাস্তবায়িত করতে পেরে আনন্দে আটখানা হয়ে পড়ল। আমার আমার আজও মনে আছে, মরার আগের মুহূর্তে সাবিত্রী হাতগুলো সামান্য নেড়ে আমাকে বলেছিল, বিয়ে হয়ে থেকে গর্ভধারণ করা পর্যন্ত যে কষ্ট ওকে পেতে হয়েছে, এই বাড়ির সমস্ত বউকে সেটা পেয়েই মরতে হবে। কেউ কোনো দিনও এই বাড়িতে সন্তানের জন্ম দিতে পারবে না। সাবিত্রীর অভিশাপে এরা শেষ হয়ে যেত। শুধুমাত্র আমি ওদের বুক দিয়ে আগলে রেখেছি বলে ওরা আজও বেঁচে আছে। আর লক্ষ্মী? লক্ষ্মী ভারী ভালো মেয়ে। রত্না জানে না, লক্ষ্মীর সাথে আমাদের রতনেরই একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু ওর বাবা ছিল না, মায়ের সাথে মামার বাড়িতে মানুষ। ওর সাথে রতনের বিয়ে দিলে পণের টাকা বিশেষ কিছু দিতে পারবে না বলে ওদের সম্পর্কটা জানাজানি হয়ে যাওয়ার পর কালীশঙ্কর লক্ষ্মীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। লক্ষ্মীর সাথে রতন এখানে বাবা ভবেশ্বর শিবের মন্দিরে সিঁদুরদানও করেছিল। তাই কেউ না জানলেও আমি জানি, রত্না নয়, লক্ষ্মী এই বাড়ির বড় বউ। সাবিত্রীর দেওয়া অভিশাপের জ্বালা ওকে নিয়ে জীবন থেকে সরে যেতে হয়। আর তার উপলক্ষ হয় কালীশঙ্কর। কালীশঙ্কর লোক দিয়ে ওকে খুন করিয়ে নালায় ফেলে দিয়ে আসে। আর তারপর রতনকে বাধ্য করে রত্নাকে বিয়ে করতে, প্রায় 100 টাকা পণের বিনিময়ে। তাহলে কি লক্ষ্মী এই বাড়িতে ফিরে এসেছে কালীশঙ্করের উপরে ওর প্রতিশোধ নিতে, রত্নার জন্য নয়? কালীশঙ্কর শয়তান। কুসুম দিয়ার সেই গোরস্থানের তান্ত্রিক বাবাকে দিয়ে নিজের জন্য এমন এক রক্ষা কবচ সে তৈরি করেছে যা লক্ষ্মীও ভাঙতে পারে না। আর লক্ষ্মী কেন, সেই রক্ষা কবচ কেউ ভাঙতে পারবে না। তবে কালীশঙ্করের সমস্ত অপকর্মের কথা জানতে পারার পর সেই তান্ত্রিক বাবা লক্ষ্মীর জীবনদান করলেও সে যে কিছুতেই কালীশঙ্করের রক্ষা কবচ ভাঙতে পারবে না সে কথাও উনি জানেন। কিন্তু যেদিন সেই কবচ ভাঙবে সেদিন যাতে লক্ষ্মী ওর প্রতিশোধ সম্পূর্ণ করতে পারে, তাই ওকে এই পিশাচ জীবন দিয়েছেন সেই তান্ত্রিক বাবা। উনি কালীশঙ্করকে তার অপকর্মের জন্য যথেষ্ট তিরস্কারও করেছেন। কিন্তু কালীশঙ্কর এতটাই নীচ মনোবৃত্তির যে রক্ষা কবচ হাতে পাওয়ার পর সে ওই তান্ত্রিক বাবাকে অপমান করতেও ছাড়েনি। বুঝলাম, এখন আমার কাছে সম্পূর্ণ ব্যাপারটা পরিষ্কার। শুধু একটা প্রশ্ন বাকি। ঠাকুর মশাই, এখন আপনার মনে শুধু একটাই প্রশ্ন, আমি কে? তাই তো, আমি হলাম সেই অভাগিনী যে এই ভিটের ওপর ঘটে যাওয়া সমস্ত অনাচার নিজের সামনে হতে দেখেছে, কিন্তু প্রতিবাদ করতে চেয়েও কোনো দিনও করে উঠতে পারেনি। শুধুমাত্র আমার সন্তানদের মুখ চেয়ে। আমি যে রতন আর হারাধনের মা, তাই আমি আমার সমস্ত শক্তি দিয়ে ওদের দুজনকে রক্ষা করে চলেছি। ওদের বাবার প্রতি আমার কোনো টান নেই। আমি জানি ওর মতো একটা নরাধম নিজের পাপের উচিত শিক্ষা আজ না হয় কাল ঠিকই পাবে। আমি শুধু এই বাস্তু ভিটেটাকে পাপ মুক্ত করতে চাই। একমাত্র তাহলেই আমার সন্তান দুটো ভালো থাকতে পারবে। ওদের মা হিসেবে এর থেকে বেশি আমার আর কিচ্ছু চাওয়ার নেই। আমি ওদের বাড়ি যাওয়ার পর থেকে কালীশঙ্করের মধ্যে উন্নাসিকতা, লোভ এবং অন্যকে তাচ্ছিল্য করার অনেকগুলো প্রমাণই পেয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে যখন আমি জানতে পারলাম সুলতা ও নিজের স্ত্রী রতন আর হারাধনের মা,
তখন একজন স্ত্রীর মনে তার স্বামীর প্রতি বিদ্বেষের পরিমাণ দেখে আমার বুঝতে আর বাকি থাকলো না কালীশঙ্করকে আমি যতটা নরাধম জ্ঞান করেছিলাম ও বোধহয় তার থেকেও অনেক বেশি খারাপ মানুষ, যার উপরে এই বাড়ির একজন মানুষকেও সন্তুষ্ট দেখলাম না। কালীশঙ্কর হয়তো বোঝে না কোনো মানুষ কতটা দুর্ভাগ্যবান হলে সকলে তাকে এতটা ঘৃণা করতে পারে। জানেন ঠাকুর মশাই, আমার ছোট যা মারা যাওয়ার পরও আমি চেষ্টা করেছিলাম এই সংসারটাকে এক সূত্রে বেঁধে রাখতে, কিন্তু ওই শয়তানটা সেটা চায়নি। ও চেয়েছিল সবাইকে নিজের পায়ের তলায় দমিয়ে রাখতে। জানেন ঠাকুর মশাই, রতনের আগে আমার একটা মেয়ে হয়েছিল। তাকে জন্মানোর পরপরই আমার কোল থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে মেরে দিয়েছিল ওই শয়তানটা। আর আর যেদিন ওরা লোক লাগিয়ে লক্ষ্মীকে খুন করে, সেদিন আমি আর চুপ থাকতে পারিনি, প্রতিবাদ করে উঠি। আর সেই অপরাধে গভীর রাতে আমাকে গলা টিপে মেরে কুসুমদিয়া নদীর চরে ফেলে দিয়ে আসে ওই শয়তানটা। আচ্ছা, এত মানুষের এত অভিশাপ কুড়িয়েও কালীশঙ্কর এখনো বহাল তবিয়তে রয়েছে, তাকে শুধুমাত্র সেই তান্ত্রিক বাবার করে দেওয়া রক্ষা কবচের কারণে? হ্যাঁ, তান্ত্রিক বাবা বলেছিলেন কেউ সেই কবচের শক্তি খণ্ডন করতে পারবে না। ওই কবচ পিশাচ দ্বারা সুরক্ষিত, আর যতক্ষণ সেই কবচ কালীশঙ্করের কাছে আছে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। কেউ সেই চেষ্টা করলে কবচের রক্ষক পিশাচেরা তাকে শেষ করে ফেলবে। কিন্তু তুমি তা খণ্ডন করতে পারবে তারানাথ? আজ আমার তৈরি সেই কবচকে ছেদ করার প্রয়োজন হয়ে পড়েছে, আর সেটা কালীশঙ্করের জন্যই। ওই কবচের ভোলে বলিয়ান হয়ে ওর পাপের বোঝা এত ভারী হয়ে গেছে যার থেকে ও আর বের হতে পারছে না। আজ সকলের দুঃখের কারণ হয়ে উঠেছে ও। আমার ঘরের দরজার দিক থেকে এই উদাত্ত ভরাট কণ্ঠস্বর শুনে আমি চকিতে ঘুরে দেখি সেখানে এক দিব্য পুরুষ এসে দাঁড়িয়েছেন। তিনি অতি বৃদ্ধ, সর্বকায় শরীর, মাথায় ভর্তি জটা, আর তার শরীর থেকে একটা দিব্য আলোর প্রভাব বের হয়ে গোটা ঘর ভরিয়ে তুলেছে। আমি বুঝলাম ইনি সেই তান্ত্রিক বাবা যিনি কালীশঙ্করকে ওই রক্ষা কবচ তৈরি করে দিয়েছিলেন। আমি তাকে দেখে উঠে গিয়ে প্রণাম করতেই তিনি বললেন, কালীশঙ্করের ওই রক্ষা কবচ তুমি খণ্ডন করো তারানাথ। তা করার বিদ্যা তুমি জানো, আর সে শক্তি আমি তোমাকে দেব। শুধু মনে রেখো, এর ফলে শুধুমাত্র কালীশঙ্করই ওর পাপের বোঝা থেকে মুক্ত হবে না, এতগুলো অতৃপ্ত আত্মাও মুক্তি লাভ করবে। পিশাচ রক্ষা কবচ বড় ভয়ঙ্কর ব্যাপার। যদি কেউ সেই কবচ খণ্ডন করতে যায় তবে তাদের অধিষ্ঠানকারী পিশাচ সবার প্রথম তাকেই শেষ করে দেয়। পিশাচের সেই প্রত্যাঘাতকে আমি ভয় পাই না, কিন্তু এক্ষেত্রে কালীশঙ্করের সমস্ত পরিবারের হিতাহিতরা জড়িয়ে রয়েছেন। পিশাচের আক্রমণে তারাও নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, তখন তার কি হবে? সমস্ত দেবতা দ্বারা রক্ষিত হলেও প্রজাপতি দক্ষকে মুন্ডহীন হতে হয়েছিল মহাদেবের রুদ্র অবতার কাল ভৈরবের কাছে। এই পৃথিবীর কোনো রক্ষা কবচ যার খড়গের আঘাত প্রতিহত করতে পারে না, তুমি তার আহ্বান করো তারানাথ। কাল ভৈরব? হ্যাঁ, কাল ভৈরব, একমাত্র তিনিই পারবেন এই পিশাচ রক্ষা কবচকে নাশ করতে। আর কাল ভৈরবের আহ্বান কি করে করতে হয় তা আশা করি তোমার অজানা নয়। না, সে বিদ্যা আমি জানি। বহু বছর আগে হিমালয়বাসী এক অঘরী ভৈরব সাধক আমায় সে বিদ্যা শিখিয়েছিল। তবে তাকে আহ্বান করার শক্তি কোনো একা মানুষের মধ্যে থাকে না। তাই আপনি যদি আমাকে আপনার তপবল দেন তবে আমি নিশ্চয়ই তার আহ্বান করব। সাথে সাথে তিনি এও বলেছিলেন, কালভৈরবের আবাহনে যদি বিন্দুমাত্র ভুল হয় তবে তার ফল হবে ভয়ঙ্কর। আমার অর্জিত তপবলের কিয়দাংশ
আমি তোমাকে দেব। তবে তুমি কি সেই সম্ভাব্য ফলের কথা ভেবে দ্বিধাগ্রস্ত তারানাথ? না, আমি দ্বিধাগ্রস্ত কালীশঙ্করের অন্তিম পরিণতির ভয়াবহতা প্রসঙ্গে। তবে সেই পিশাচ রক্ষা কবচের স্রষ্টা হয়ে যখন আপনি নিজেই তাকে ছেদ করতে আদেশ দিচ্ছেন, তখন আপনার আদেশ আমি মাথা পেতে গ্রহণ করলাম। তবে আর সময় নষ্ট করো না তারানাথ। আজ কৃষ্ণ চতুর্দশী তিথি, চাঁদ উঠবে রাত্রি ত্রিপ্রহরে, তাও কন্যা রাশিতে, এবং একই সঙ্গে উদিত হবেন রাহু তার নিজের শতভিষা নক্ষত্রে। শতভিষা নক্ষত্র গ্রহণ যোগ কাল ভৈরবের আবাহনের জন্য অতি উপযুক্ত সময় তারানাথ। তুমি এই সময় নষ্ট করো না। আমি সেই তান্ত্রিক বাবার কথা মেনে নিয়ে তখনই আমার ক্রিয়া শুরু করার প্রস্তুতি নিলাম। রতনা রত্নাকে সে কথা বলতে ওরা এগিয়ে এলো সাহায্যের জন্য, আর সেই সুলতা আমাকে নিয়ে গেল কালীশঙ্করের শোয়ার ঘরে। সুলতা বন্ধ দরজায় স্পর্শ করতেই তা দুদিকে হাট করে খুলে গেল। আমি সেখানে পৌঁছে দেখলাম কালীশঙ্কর তখন অঘোরে ঘুমিয়ে, আর ওর সারা শরীরের চারপাশে বেশ কয়েকজন ছায়ামূর্তি ওকে ঘিরে রেখেছে। ঘরের চারিদিকে কাঁচা মাংসের টুকরো আর রক্ত ইতস্তত ছড়ানো চিরানো পড়ে রয়েছে। বুঝলাম এরাই কালীশঙ্করের সেই অনুগত পিশাচ, যাদেরকে সেই পিশাচ রক্ষা কবচে আবদ্ধ করে রাখা হয়েছে, আর ওই মাংসের টুকরো তাদেরই আহারের উচ্ছিষ্ট মাত্র। একসময় কালীশঙ্করের মিথ্যা অভিনয় এবং ভণ্ড ভক্তিতে তুষ্ট হয়ে সেই তান্ত্রিক বাবাই তাকে এই শক্তি দিয়েছেন। এর কারণে কোনো বাইরের শক্তি যদি কালীশঙ্করের দিকে এগিয়ে যায়ও, ওর অনুগত পিশাচরা তাকে শেষ করে দেবে। আর আমাকে সেখানে দেখেই সেই পিশাচদের দল আমার দিকে প্রায় তেড়ে এলো, কারণ তারাও ততক্ষণে বুঝতে পেরেছে তার প্রভুর উপর কোনো বিপদ আসতে চলেছে। তাদের বিকট চিৎকারে আমার কানের পর্দা ফেটে যাওয়ার ব্যবস্থা। কিন্তু আমি জানতাম তারা আমাকে ভয় দেখালেও আমাকে স্পর্শ করতে পারবে না, সে সাধ্য তাদের নেই। আর আমিও এক মুহূর্ত সময় নষ্ট না করে আমার ঝোলার মধ্যে থেকে বেলকাঠের ত্রিভুজাকৃতি টুকরোটা বের করে আনলাম। তারপর সেটা কালীশঙ্করের ঘরের ঈশান কোণের মাটিতে পঞ্চগোপ ছিটিয়ে তার উপর ভৈরব যন্ত্র নির্মাণ করে তার কেন্দ্রস্থলের প্রতিষ্ঠা করলাম। তার উপর কাল ভৈরবের অতি প্রিয় শ্মশান থেকে আনা চিতাভস্য 3 বার নিজের মাথা চারিদিকে ঘুরিয়ে কাল ভৈরবকে আহ্বান মন্ত্র জপ করে ছড়িয়ে দিলাম সেই বেলকাঠের ভৈরব যন্ত্রের উপর। তারপর একটা পাথরের পাত্রে করে রত্না ওদের ঠাকুরঘর থেকে রক্তচন্দন বেটে এনে দিলে সেটা ঢেলে দিলাম কাল ভৈরবের নাম স্মরণ করে, ভৈরবের স্নান মন্ত্র পাঠ করে। কিন্তু তাতে যেটুকু সামান্য শব্দ হয়েছিল তাতেই দেখলাম ঘুম ভেঙে উঠেছে কালীশঙ্করের। আর ক্ষুরধার বুদ্ধির ওই শয়তান সেই মুহূর্তে আমাকে ওখানে দেখে বুঝতে পারে আমি তার কবচ খণ্ডন করতেই সেখানে এসেছি। বিছানা থেকে এক লাফে উঠে বসে সে তখনই তেড়ে আসে আমার দিকে। এ কি ঠাকুর মশাই, আপনি এখানে কি করছেন? আপনার তো এখন বিশ্রাম নেওয়ার কথা। আপনাকে তো এখানে ডেকে আনা হয়েছে সেই পিশাচিনীকে সাহায্য করার জন্য, তাহলে আপনি এখানে কি করছেন? আমি আপনার তান্ত্রিক গুরুরই আদেশ পালন করছি মাত্র কালীশঙ্কর বাবু। ওনার দেওয়া যে পিশাচ রক্ষা কবচের বলে বলিয়ান হয়ে আপনি এত পাপ করেছেন তার নাশ করতে আমি এসেছি, আর সেটাও আপনার গুরুর নির্দেশেই। আর যে পিশাচিনীকে আটকানোর জন্য আমাকে ডেকে এনেছেন সে তো লক্ষ্মী, আপনারই করে যাওয়া বহু পাপের সব থেকে শেষ নিদর্শন এই লক্ষ্মী, তাই না? রতনের সঙ্গে ওর ভালোবাসার সম্পর্কের কথা জানতে পেরে যাকে আপনি খুন করে কুসুম দিয়ার নালাতে ফেলে দিয়ে এসেছিলেন, আপনি কি সেসব ভুলে গেছেন? এসব বাজে কথা। ওই রতনের বউটা আপনার মাথায় এসব ঢুকিয়েছে, তাই না? আমি এইসব কিচ্ছু করিনি, সব মিথ্যে। আমি এবার ওর কথা শুনে না হেসে পারলাম না। তারপরে বললাম,
আপনি ভাবছেন আপনার পাপের গুণকীর্তন আমাকে রত্না বলেছে? সেটা ঠিক নয়। জেনে রাখুন, আপনার পাপে অতিষ্ঠ হয়ে উঠলেও আপনার স্ত্রী সুলতা আজও এই বাড়িতেই রয়েছে, শুধুমাত্র আপনার পাপের পথ থেকে ওই দুই ছেলেকে রক্ষা করার জন্য, যাকে আপনি খুন করেছিলেন আপনার বিরুদ্ধে মুখ খোলার অপরাধে। সেও আপনাকে শেষ করে দিতে প্রতিটা মুহূর্তে তৎপর। এবার বলুন, সেও কি আপনার বিরুদ্ধে মিথ্যে ষড়যন্ত্র করবে? সুলতা শুধুমাত্র রতন আর হারাধনকে বাঁচানোর জন্য আপনার সমস্ত পাপকে ঢালের মতো আটকে রেখেছে, কিন্তু আর নয়। আপনার গুরুতান্ত্রিক পাওয়ার নির্দেশেই আপনার রক্ষা কবচ এখন ছিন্ন হবে। এবার আপনাকে আপনার নিজের রক্ষা নিজেকেই করতে হবে। কালীশঙ্কর বাবু, নিজেকেই করতে হবে। আপনি তার জন্য প্রস্তুত হন। সুলতার কথাটা শুনে কয়েক মুহূর্তের জন্য কালীশঙ্কর যেন থমকে গেল, আর তারপর প্রচণ্ড আক্রোশে সে তার অনুগত পিশাচদের উদ্দেশ্যে চিৎকার করে উঠে বলল, কিরে কিরে, তোরা মুখ বুঝে কি দেখছিস? দেখছিস না তোদের মনিবের উপর ওই লোকটা কত অপবাদ দিচ্ছে? যা যা, এখনই গিয়ে শেষ করে দে ওকে। আমি দেখলাম কালীশঙ্করের কথা শুনে ওর সেই অনুগত পিশাচের দল আমার উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হলো। আর ঠিক তখনই আমি কাল ভৈরবের সেই কাষ্ঠলঙ্গিটা আমার হাতে তুলে নিয়ে নিজের মাথায় ঠেকিয়ে ছেড়ে দিলাম সেই পিশাচদের দিকে। আর ঠিক তখনই ঘরের বাইরে একটা প্রচণ্ড জোরে বাজ পড়ল। সেই বাজের আলোর ঝলকানিতে আমাদের সকলের চোখ প্রায় ধাঁধিয়ে যাওয়ার মতো অবস্থা। আর সেই আলোয় দেখতে পেলাম ঘরের মধ্যে একটা বিকট দর্শন পুরুষ এসে দাঁড়িয়েছে। তার দুই হাতে দুই ভয়ঙ্কর খড়গ, মাথায় একরাশ জটা, চোখগুলো আগুনের মতো জ্বলছে। ওই ক্ষণিকের বিদ্যুতের আলোর ঝলক কোনো প্রাকৃতিক বাজ পড়া ছিল না, সেটা ছিল আসলে কাল ভৈরবের খড়গ থেকে বেরিয়ে আসা বিদ্যুতের স্ফুলিঙ্গ। সেই পিশাচদের আনন্দ উল্লাস মুহূর্তের মধ্যে বদলে গেল আর্তনাদে। রুদ্র অবতার কাল ভৈরবের খড়গ আঘাতে নিমিষে নিশ্চিহ্ন হলো সেই পিশাচের দল, ভেঙে পড়ল সেই রক্ষা কবচ। আর তখনই আমি দেখলাম সেই মুহূর্তে এক অল্প বয়সী সধবা তরুণী ভয়ঙ্কর আক্রোশ নিয়ে ঝাঁপিয়ে পড়ল কালীশঙ্করের উপর। নিমিষে ওর সমস্ত শরীরটা ছিন্ন ভিন্ন করে ফেলল তার নখের আঘাতে। কালীশঙ্করের বুক চিরে তার হৃৎপিণ্ড বের করে নিয়ে এসে তার থেকে ছিটকে বেরিয়ে আসা রক্ত নিজের গায়ে মেখে বিকটভাবে হেসে উঠল সেই মেয়েটা। তার দু চোখ বেয়ে তখন অঝরে জল পড়ছে। এত বছরের জমানোর প্রতিহিংসা সম্পূর্ণ করতে পেরে সে তখন পাগলের মতো চিৎকার করতে থাকে। লক্ষ্মী! ঘটনাটা ওদের বাড়ির সকলের দরজার বাইরে দাঁড়িয়ে দেখছে, কিন্তু সেই পিশাচিনীকে ওভাবে কেঁদে উঠতে দেখে রত্না ধীর পায়ে গিয়ে আসে ওদের কাছে। কালীশঙ্করের বুকের উপর বসে সেই পিশাচিনী, কালীশঙ্করের বুকের উপর বসে সেই পিশাচিনী তখনও মৃদু গর্জন করে চলেছে। লক্ষ্মী, লক্ষ্মী, আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে না রে। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো তোকে আমার কাছে ফিরে আসতে বলবো না, তোকে আর কখনো পিছু রাখবো না। তুই যা লক্ষ্মী, এই পাপের জগৎ ছেড়ে তুই তোর মুক্তির পথে এগিয়ে যা। আমি আর তোকে আটকাবো না। আর কেউ জানুক বা না জানুক, আমি জানবো তুই আমার স্বামীর প্রথম স্ত্রী, এই বাড়ির বড় বউ। আর তাতে আমার কোনো দুঃখ থাকবে না। ওই শয়তানটার জন্য তুই সংসার করতে পারলি না, কিন্তু তুই এবার যা লক্ষ্মী। তোর এই কষ্ট আমি আর দেখতে পারছি না রে, আর না। রত্না এই কথা বলার সাথে সাথেই দেখলাম লক্ষ্মীর সেই হৃদয় বিদারক আর্তনাদ মুহূর্তে থেমে গেল। সে ধীর পায়ে হেঁটে এগিয়ে গেল দরজার দিকে। আর দরজার বাইরে তখন সেই তান্ত্রিক বাবা তার দিব্যকান্তি অবয়বে আবার আবির্ভূত হয়েছেন। এবার তিনি লক্ষ্মীকে ওনার সাথে করে নিয়ে যেতে এসেছেন। কালীশঙ্করকে সেই রক্ষা কবচ তৈরি করে দিয়ে যে ভুল উনি করেছিলেন তার সমাধান করতে উনি নিজেই সাথে করে লক্ষ্মীকে নিয়ে গেলেন অমৃতের পথে। আর এই সব কিছুর সাক্ষী হয়ে রইলাম শুধু আমি। তবে সেদিন আমি উপলব্ধি করেছিলাম সিদ্ধ মহাপুরুষদের দ্বারাও
কখনো কখনো ভুল হয়ে যায়। ভক্তের ছলনায় ভুলে তারা এমন কিছু আশীর্বাদ দিয়ে বসেন যার ফল সমাজের জন্য হয়ে ওঠে মারাত্মক। আর সেই ভুলের সংশোধন করতে তখন আবারও তাকেই ফিরে আসতে হয়, কারণ নিয়তির বিচারে যে না হলে তিনি নিজেও ছাড় পাবেন না। কাজ সম্পূর্ণ করে না গেলে তারও যে মুক্তির পথ নেই। আমরা দেখলাম ঠাকুরমশাই যেন কেমন একটা ঘোরের মতো শেষ কথাগুলো বলে চলেছেন। উনি তখন শূন্য দৃষ্টিতে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলেন। আমরা বেশ বুঝতে পারলাম সশরীরে উনি তখন আমাদের সঙ্গে থাকলেও ওনার মন হয়তো পৌঁছে গেছে সেই কালী শঙ্করের বাড়িতে, যেখানে দাওয়ার উপরে তিনি দেখতে পাচ্ছেন সেই দিব্য পুরুষকে, যিনি লক্ষ্মীকে মুক্তি দেবেন বলে সঙ্গে করে নিয়ে যেতে এসেছেন। আমরা তখন আর ঠাকুরমশাইকে কোনো কথা বলে বিব্রত না করে ধীরে ধীরে ওনার ঘর থেকে বের হয়ে এলাম। এবার আমাদের বাড়ি ফিরতে হবে। তবে আজ আমরা বাড়ি ফিরে গেলেও সামনের রবিবার আমরা আবার আসব ঠাকুরমশাইয়ের কাছে এরকমই আরো কোনো একটা রোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা শুনতে। আজকের মতো বিদায়।